বানরের মতো লম্পঝম্প করতে করতে বসন্ত গিয়ে হাজির হয় হেমন্তের ঘরে, যে কিনা ফোনের মধ্যে ডুবে কি যেন কাজ করছিল। হেমন্ত মোবাইলের উপর ঝুঁকে কাজ করছিল। হঠাৎ মুখের সামনে এক ধলা থোবড়া দেখতে পেয়ে হকচকিয়ে ওঠে। কেঁদে বলেই চিল্লিয়ে পিছনে চলে যায়। বুকে থুথু ছিটিয়ে সামনে তাকাতেই দেখতে পাই তারই যমজ বেয়াদব ভাইকে। চোখ মুখ কুঁচকে দেয় এক রাম ধমক বসন্তকে। হেমন্তের ধমক খেয়ে বিছানায় বাবু হয়ে বসে মুখটা কাচুমাচু করে বলে, তুমি আমাকে ধমক দিতে পারলে ভাই? হেমন্তের কুচকানো কপাল আরও কুচকে গেল। বুঝতে একটু অসুবিধে নেই যে এখানে কোনো ঘাপলা আছে, কারণ হেমন্ত বসন্তের 1 মিনিট আগে হওয়ার দরুন প্রায়শই হেমন্ত ওকে বলে নিজেকে বড় ভাই বলতে। তবে বসন্ত তো বসন্তই, ও আর বলবে বড় ভাই? কস্মিক কালেও না। তবে হ্যাঁ, যখন কোনো কিছু দরকার হয় তখন বলে, কারণ ওই যে হেমন্তকে তার লাগবে, তাই তেল দেয়। মেন কথা কি সেটা বল। হেমন্তের এরূপ সরাসরি কথাই থতমত খেয়ে যায় বসন্ত। তবুও বলতে লাগে, ঘুষ নিয়েছে বলে কথা। কাজ তো সে সততার সাথে করবেই। বাতাসির কাজ থেকে 2 প্লেট বিরিয়ানি খেয়েছে, উপরন্তু আম্রপালিকে নিয়ে ভরপুর হাবিজাবি জিনিসও কিনেছে। এখন কাজ তো তাকে করতেই হবে। বসন্ত আবার সৎলোক কিনা। গলা খাকারি দিয়ে কথাটা আগে গলাটা আগে পরিষ্কার করে নেয় বসন্ত। এদিকে বসন্তের এমন অবস্থা দেখে হেমন্ত এবার সিরিয়াস হয়। সিরিয়াস বলতে ও এটুকু বেশ বুঝতে পেরেছে তার গাধা ভাই নিশ্চিত এবার সিরিয়াস কোনো গণ্ডগোল করে এসেছে। তাগাদা দিয়ে জানতে চাইল হেমন্ত, এখন আবার বলিস না আম্রপালি আবারও ব্রেকআপ করেছে তোর সাথে? ভাইয়ের এমন অলক্ষণে কথা শুনে চোখ ছোট ছোট করে তার দিকে তাকায় বসন্ত। বিরস গলায় বলে, তোর মুখের ভিতর গু পড়ুক এসব খারাপ কথা বলার জন্য। তাহলে কি আঙ্কেলের হাতে ধরা খেয়ে প্যাদানি খেয়েছিস? আরে ধুর, এসব কিছুই না তো। কি হয় কিছু বল, না হয় বের হ আমার রুম থেকে। আহা, রাগে না, বলছি শোন। বলেন ভাই। আমাদের ক্লাসমেট হাওয়াকে চিনিস না? হাওয়া? না, সে কে? নিজের কপাল নিজেই চাপড়ে বসন্ত বলতে লাগলো, সিনিয়রের প্রেমে পড়ে তো তোর আর কোনো দিকে খেয়ালই নেই। একজনকেই তো দেখেছিস যে তোকে পাত্তাও দেয় না, কিন্তু পিছনেই পড়ে আছিস। এবারে কিছুটা রেগে গেল হেমন্ত। বনচাপাকে নিয়ে বাজে কথা একদম সহ্য হলো না হেমন্তের। ও কঠিন গলায় বলল, থেমে যা, অনেক বলেছিস আর না, এখনই বের হ আমার রুম থেকে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। ইস, কি বলে ফেললো এটা বসন্ত। এখন কিভাবে কথাটা বলবে? ভাই যে পরিমাণে খেপেছে তাতে এসব কথা শুনলেই শুলে চড়াবে ওকে। আরে আমার কথাটা তো শোন। কিন্তু কে শোনে কার কথা? বসন্তের পশ্চাদের বরাবর পশ্চাদেশ বরাবর এক জোরালো লাথি দিয়ে রুম থেকে বের করে দেয় হেমন্ত। পার্বণকে যে রুমে দেওয়া হয়েছিল সেই রুমের খাটতে একটু নড়বড়ে, তবে ঘুমোনো যায়। মধ্যবিত্ত তো, এসব কিছু অপ্রয়োজনীয় ঠেকে, তাই আর ঠিক করায়নি। তাছাড়া এই রুমের ব্যবহার সবসময় হয় না, মেহমান আসলেই থাকতে দিতে হয়। আজ যেমন পার্বণকে দেওয়া হয়েছে, যদিও পোষকে নিয়েছে সাথে, সে তাতেও খাটের কিছুই হতো না। তবে পার্বণ তো আর খাটের উপর স্থির রয়নি, রীতিমতো যুদ্ধে নেমেছে সে। বেচারা খাট বাবাজিও আর বেশিক্ষণ পার্বণের এই যুদ্ধে সঙ্গী হতে পারেনি। ব্যাস, মরমর করে খাট ভেঙে নিচে পড়ে গেল। নিচে যে সে খাট ভেঙে পড়েছে এতেও বান্দার কোনো খেয়াল নেই, হেলদোল নেই। সে তার কাজে ব্যস্ত। পোষের উপরেই এখনও আছে, এক চুলও এদিক ওদিক হয়নি। পার্বণের কিছু হোক বা না হোক, পোষের অবস্থা হালুয়া। একই পার্বণের মতো এক দামড়ার তলে ও যায় যায় অবস্থা আছে, তার উপর খাট ভেঙে পড়েছে। ওর কোমর বোধ হয় ও শরীর থেকে আলাদা হয়েই গেছে। রাগে গজগজ করতে করতে পার্বণের উপর চিল্লিয়ে ওঠে পোষ, ওরে শালার পোলারা, ওঠ তুই! আমি বেঁচে থাকলে আবার রোম্যান্স করিস। নিজ কাজ কন্টিনিউ রেখেই পার্বণ হুঁশিয়ারি দিয়ে বলে, হুম, ডোন্ট ডিস্টার্ব মি। চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়ল পোষ। তার হাত পা আগেই বেঁধে দিয়েছে, না হয় দিত এক লাথি। হাত দিয়ে ঠেলে দূরেও সরাতে পারবে না। বেঁধে তো দিয়েছেই, তার উপর আবার হাত মুঠো বিছানার সাথে চেপে রেখেছে পার্বণ। এমনিতেই পোষ পার্বণের এই অতিরিক্ত রোমান্স সামাল দিতে হিমশিম খায়, তার উপর এরকম একটা অবস্থা।
এবারে শব্দ করেই কেঁদে ওঠে পোষ। পোষকে কান্না করতে দেখে পার্বণ ওর ঠোঁটে অজস্র ছোট ছোট চুমু খেতে থাকে আর বাচ্চাদের মতো করে বোঝাতে থাকে, কাঁদে না আমার জান, প্লিজ আর একটু, কাজটা তো ফিনিশ করতে হবে বল, খাট ভেঙেছে, আমি ম্যানেজ করে নিয়েছি তো। ঠাস করে কিছু ভেঙে পড়ার শব্দে লাফিয়ে ওঠে ভাদ্র। হাত দিয়ে জোরে ঠেলা দিয়ে পাশে শুয়ে থাকা চৈত্রকে ডাকতে আরম্ভ করে। ঠেললেও যখন দেখে চৈত্রের নরণচরণ নেই তখন ধাক্কাতে থাকে। ভাদ্রের এভাবে ধাক্কানোতে হুড়মুড়িয়ে উঠে বসে চৈত্র। তড়িঘড়ি করে জিজ্ঞেস করে, ডাকাত বলো নাকি? কোথায় ডাকাত? ডাকাত ডাকাত ডাকাত। শেষে ডাকাত বলে চিৎকার দিতে নিলেই ওর মাথায় বাড়ি মারে ভাদ্র। কটমটিয়ে ভাদ্রের দিকে তাকাতেই ভাদ্র বলে, বলদ মহিলা, এত রাতে এভাবে কেউ চেঁচায়? বলদ ব্যাটা তো, এত রাতে এভাবে কেউ ঘুমন্ত মানুষ জাগায়? এখন মুখ বন্ধ করে আমার সাথে চল। কোথায়? গেলেই দেখতে পাবি। কথা শেষ করে ভাদ্র হাঁটা লাগায় আর চৈত্র কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে নিজেও স্বামীর বিছানায়। পার্বণের রুমের সামনে এসে হাজির হয় ভাদ্র। স্পষ্ট শুনতে পেয়েছে কিছু ভেঙে পড়ার আওয়াজ এই রুম থেকে এসেছে। ওরা ভিতরে ঠিক ঠিক আছে তো, এই ভেবেই চিন্তা হচ্ছে ভাদ্রের। এদিকে ভাদ্র আর পার্বণদের রুম আর অন্যদিকে আবার পুঁটি আর সুটকি থাকে, তাই ওরা অত দূর দিয়ে না শুনলেও ভাদ্র ঠিকই শোনে। ভাদ্রকে অনুসরণ করতে করতে এসে যা দেখে এতে চৈত্রের চোখ কৌটো দিয়ে বের হয়ে আসার উপক্রম। ভাদ্র পার্বণের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়েই নেই, ও এমনভাবে ধাক্কাচ্ছে মনে হচ্ছে ভেঙে ভিতরে চলে যাবে। হাই হাই করতে করতে এগিয়ে গেল চৈত্র। রুমের মধ্যে থেকে আসা অসামাজিক কিছু আওয়াজ শুনতেই চৈত্রের পা দুটো থমকে গেল। সাথে বিরাট বড় একটা বাজ পড়ল ওর মাথায়। এই লোক কিনা শেষে ছোট ভাইয়ের ঘরের সামনে এসে দরজা ধাক্কাচ্ছে, তাও এরকম আওয়াজ শুনে দাঁড়িয়ে আছে। চিবিয়ে চিবিয়ে ভাদ্রকে উদ্দেশ্য করে বলে পোষ, এই যে অভদ্র মশাই, চলুন। আরে দাঁড়া, ডাকতে দে, ভিতরে কি ভাঙলো দেখা লাগবে না? চোখ বড় বড় করে ভাদ্রের দিকে তাকিয়ে চৈত্র বলে, না লাগবে না। ছি, কি অশ্লীল তুই। কিছু বলতে যাবে তার আগেই ওর বুলি মাঝপথে থেমে গেল ভিতর থেকে আসা কিছু নিষিদ্ধ চিৎকার আর আওয়াজ শুনে। এতক্ষণ খেয়াল না করলেও এখন শুনতে পেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে ভাদ্র। ধাক্কাতে থাকা হাত থেমে যায়। নজর এদিক ওদিক করে আর কিছু না বলেই সেখান থেকে গটগট পায়ে চলে যায় ভাদ্র। চৈত্র দাঁড়িয়ে না থেকে ওর পিছু পিছু দৌড়য়। সূর্যমামার পূর্ব আকাশে উঁকি দিয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির আওয়াজ, পানির স্রোতের শব্দ ভেসে আসছে। জানালার ফাঁক গলিয়ে রুমের মধ্যে আলো ছটা এসে পড়ছে। সবাই যেখানে ভোর হতেই উঠছে সেখানে ব্যতিক্রম পার্বণের রুমের দৃশ্যপট। ক্লান্ত হয়ে শুয়ে আছে পার্বণ, আর ওর উপর এক পাশ হয়ে শুয়ে আছে পোষ। সারা রাত পার্বণ পোষের উপর থাকলেও এখন পোষ পার্বণের উপর, ওর বুকের উপর। পোষকে দুহাত দিয়ে চাপটে নিজের উন্মুক্ত বক্ষে আগলে চিত হয়ে সেই ভাঙা খাটের উপরে শুয়ে আছে পার্বণ। হ্যাঁ, কাল সারা রাত পার্বণের কার্যক্রম চলেছে। এক চুল পরিমাণও ছাড়ও সে দেয়নি পোষকে। গতকাল সারা রাত একটা ঝড়ের মধ্যে ছিল পোষ, আর সেই ঝড়ের নাম পার্বণ। ওর মাত্রাতিরিক্ত রোমান্সের ছেলায় পোষ এখন আত্মরা, নড়তে চড়তেও ভীষণ কষ্ট হচ্ছে তার। পার্বণও বুঝলো বিষয়টা, তবে হুট করে কেন জানি পোষকে রাগিয়ে দিতে ইচ্ছে করলেও তাই। বুঝলি পোষ, আগেই বলে দিলে হতো তুই আমার বউ, তাহলে আর বাসায় কাজগুলো ওভাবে অসমাপ্ত করে রাখতাম না। পার্বণের বুকে দুটো থাপ্পড় দিল পোষ। ও দুর্বল শরীরের এই নাজুক থাপ্পড়ে পার্বণের কিছু তো হয়ই না, উল্টো পার্বণ হাসতে থাকে। পোষ চাইলেও কিছু বলতে পারছে না। সে দুর্বল, ক্লান্ত। সারা রাত তার শরীরের উপর অত্যাচার করেছে এই বজ্জাতটা। নড়াতেও পারছে না, ব্যথায় টনটন করছে। হাত দুটো বাঁধার কারণে হাতও ব্যথা হয়ে আছে। বিশেষ করে তলপেট থেকে শুরু করে তলপেটের নিচ অবধি অবশ হয়ে আছে। পোষ ঠিক করে রিভেঞ্জ ও নিয়েই ছাড়বে। ওর সময়ও আসবে। পোষের সময় কবে আসবে তা তো জানি না, তবে পার্বণে যে এখন সময় চলছে তা বেশ বোঝা যাচ্ছে। একটু নড়তে ব্যথায় কান্না করে ফেলে পোষ। কাঁদতে কাঁদতেই পার্বণকে ঝাড়ি দিতে থাকে। পার্বণও এবার অসহায় হয়ে তাকিয়ে রয় পোষের কান্নারত মুখটার দিকে। কাল থেকে এই মেয়ে যে কতবার কাঁদলো। পার্বণী এবার আরেকটু ভালো করে পোষকে জড়িয়ে ধরে। ওর মুখে আসা চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে বলে,
চেষ্টায় তো কমতি রাখিনি। আর কাঁদিস না, জীবনে প্রথমবার বাসর করেছি তো তাই। পরের বার আর এরকম হবে না, তখন তো এক্সপিরিয়েন্সড থাকবো। কী রে ননদিনী, আমার জামাইয়ের কি খবর? জামাইয়ের খবরটা জামাইয়ের কাছ থেকে নিলেই ভালো হয় বউ, ননদকে আর কত জ্বালাবেন। পিছন থেকে রাশবাড়ি পুরুষালী গলার স্বর পেতেই চমকে উঠল পূর্ণা। কে বলেছে দেখতেই পিছনে ঘুরলে কারো বুকের সাথে বাড়ি খাই সে। পূর্ণার সাথে ধাক্কা লাগলেও ব্যক্তিটির কোনো ভাবান্তর দেখা গেল না, বরং দুহাত ট্রাউজারের পকেটে গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করছে সামনের রমণীকে। পূর্ণা যখন বুঝতে পারল ব্যক্তিটি আর কেউ না, তারই তথাকথিত জামাই মহোদয় কালমেঘ, তখন বোকা বোকা হেসে জিজ্ঞেস করলো, ইয়ে মানে আসসালামু আলাইকুম মেঘ ভাই, ভালো আছেন? দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে পূর্ণার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে নিয়ে কালমেঘ বলে, বউ ছাড়া আর কতকাল ভালো থাকবো? এবার তো পার্মানেন্টলি চলে আসার পালা এখানে, কি বলিস? আসছিস কবে তাহলে? কি জবাব দিবে? ও তো এমনিতেই মজায় মজায় বলেছিল। ছোটবেলায় একবার কালমেঘকে দেখে পূর্ণা বলেছিল, আমি বড় হয়ে মেঘ ভাইকে বিয়ে করব, তার লাল টুকটুকে বউ হব। ব্যাস, সেই থেকে এ নিয়ে পূর্ণাকে পচানো হয়। তবে শেষে যে কালমেঘও এ কথা বলতে পারে তা পূর্ণার ভাবনায় আসেনি। আজকেও কলেজে যাবে না ঠিক করে পূর্ণা আর বনচাপা। দলের দুজন লোক নেই সেখানে, কলেজে যেতে ভালো লাগে না। তাই আজ সকালে যেই না বনচাপা ওকে বাড়ি ডাকে, অমনি নাচতে নাচতে এসে হাজির হয়। ছাদে বসে মূলত গল্প করছিল দুজনে। কথা বলার এক পর্যায়ে মজা করেই বনচাপাকে ননদিনী ডাকে, আর সম্পূর্ণ মজা করেই কথাটা বলে। তবে পূর্ণা কি আর জানতো তার জামাই বাড়িতেই, তার তো এখন ভার্সিটি থাকার কথা। সাহায্যের জন্য পাশে তাকাতেই কোথাও তার প্রিয় বান্ধবী বনচাপা দেখা না পেয়ে শুষ্ক ঢোক গিলে পূর্ণাকে চারদিকে তাকাতে দেখে কালমেঘ ঘোর লাগা গলায় বলে, বিবি, আপনার স্বামী সামনে দাঁড়িয়ে, তার দিকে তাকান, আপনি আশেপাশে কি দেখেন? এই কথা বলেই কালমেঘ পূর্ণার দিকে এগিয়ে যেতে লাগে, আর পূর্ণাও ভয়ে ভয়ে পিছাতে থাকে। কারণ এরপরে কালমেঘ যে কী করবে তা তার ভালো মতোই জানা আছে। সে কোনো রকমে তুতলিয়ে বলল, একদম না মেঘ ভাই। বেলা বাড়ে আর সেই সাথে পৌষের অবস্থাও খারাপ হতে থাকে। মেয়েটার ব্যথায় জ্বর এসে গেছে। অনেকের আছে না, কিছু হলেই অসুখ বাঁধে, সেরকমই পৌষ। ওর সব কিছুই একটু বেশি সেন্সিটিভ। আর গতকাল রাতে ওর সাথে যা হলো তাতে জ্বর আসবে স্বাভাবিক। সেই সাথে সারা রাত কান্না আর চিৎকারে গলা বসে গেছে ওর। শিওরে এখন চৈত্র বসে আছে, পৌষের মাথায় জলপট্টি দিচ্ছে আর কিছুক্ষণ পর পর ভাইয়ের দিকে কটমট করে তাকাচ্ছে। সকালে পার্বণ যখন দেখল পৌষের গা গরম, তখনই বুঝে গেছে এ মেয়ের জ্বর আসবে। তাই সময় নষ্ট না করে দ্রুত ছুটে ভাদ্রের রুমে দিকে দরজায় জোরে জোরে বাড়ি দিয়ে ধাক্কায়, মনে হয় পারলেও দরজা ভেঙে ভিতরে ঢুকে যেত। পার্বণের জ্বালাই খ্যাক খ্যাক করতে করতে এসে দরজা খুলে ভাদ্র। গত রাতের কথা মনে হতেই একই সাথে রাগ আর অস্বস্তি হতে লাগে ওর। সে কারণেই একটু খেকিয়ে ওঠে ভাদ্র। হাই, কী হয়েছে? এভাবে ধাক্কাচ্ছিস কেন? দরজা কি তোর বাপের? দরজা আমার বাপের না হলেও তোমার ঘরে থাকা নারীটি আমার বাপেরই, তাই সাইড দাও, তাকে নিয়ে যেতে হবে। কথাটা বলতে বলতেই ভাদ্রকে ঠেলে ঠুলে ভিতরে গিয়ে ঘুমন্ত চৈত্রকে ঘুম থেকে তুলে টেনে টেনে নিয়ে যেতে নেয় পার্বণ। বউকে এভাবে টানা হ্যাচড়া করতে দেখে চেঁচিয়ে ওঠে ভাদ্র, এই করছিস কি? আমার বউ নিয়ে যাচ্ছিস কোথায়? আমার বউয়ের কাছে। ব্যাস, এটুকু বলেই চৈত্রকে নিয়ে পার্বণ সেখান থেকে চলে যায়। পরে ভাদ্রও সাথে যায়। পার্বণের ঘরে ঢুকে তো ভাদ্র আর চৈত্র দুজনের মাথায় বাজ পড়ে। খাট ভেঙে আছে, আর সেই ভাঙা খাটের উপর পৌষ কাতরাচ্ছে। চৈত্র তো এই অবস্থা দেখে কথাই বলে গেছে কি বলবে। তারপর পার্বণের পিঠে একটা কিল বসিয়ে বলে, ওই বচ্চাদের হাড্ডি, এই কি করেছিস মেয়েটার? অতপর হাই হাই করতে করতে গিয়ে পৌষের কাছে যাই। পার্বণকে শাসিয়ে পৌষকে নিজের ঘরে, মানে চৈত্ররা যে ঘরে ছিল সেখানে নিয়ে আসতে বলে। বউয়ের অবস্থা আসলে ভালো না, তাই বোনের কথা চুপচাপ শুনে সুরসুর করে পৌষকে কোলে তুলে নিয়ে গিয়ে রেখে আসে চৈত্রদের ঘরে। বর্তমান ভাদ্র রুম জুড়ে পায়চারি করেছে, ও কি বলবে সেটাই বুঝছে না।
ভাষা হারিয়ে ফেলেছে জাস্ট। সবারই এহেন দশা হলেও নির্বিকার পার্বণ রুমের এক কোনায় রাখা চেয়ারে দুপা ছড়িয়ে বসে আছে। দেখ বেয়াদব, কী করেছিস? মেয়েটার জ্বর বাঁধিয়ে দিলি। চৈত্রের কথা শেষ হতে না হতেই পার্বণের জবাব, বাসর তো ভাই আমারও ফার্স্ট টাইম ছিল, আমার কিছু হয়নি, আর তোর বোন ফিট খেয়ে পড়ে গেল। এ থেকেই প্রমাণিত হয় তোর বোনের ইমিউনিটি কম। আমার আমার কোনো দোষ নেই। না, তোর দোষ কিভাবে থাকবে? পোষ তো নিজেই নিজের এই অবস্থা করেছে, আর তোর লজ্জা করে না? এভাবে বড় বোন আর ভাইয়ের সামনে বাসরের কথা বলছিস? আশ্চর্য, করার সময় লজ্জা করলো না, আর বলার সময় কেন করবে? কাশি উঠে গেল ভাদ্রের। চৈত্র নিজের নজর লুকোচ্ছে। এত কাশাকাশি করছো কেন? বাসরের কথা তো আগে তোমরাই ওঠালে। এবার মুখ খুলে ভাদ্র পার্বণকে বলে, বেয়াদব, আমার বোনের কি দশা দিয়েছিস তুই? তোকে আমি কি যে করব। আমি তোমার বোনের এই অবস্থা করেছি, তুমিও আমার বোনের এই অবস্থা করে দাও, ব্যাস সুদবোধ। চেঁচিয়ে উঠল চৈত্র। বলল, বেরো, এক্ষুনি রুম থেকে বেরিয়ে যা দুটোতে। বউ ছাড়া যাবো না আমি। পার্বণের কথা বলতে দেরি, ওর মুখে চপ্পল মারতে দেরি হয় না। হাতের কাছে কিছু না পেয়ে ফ্লোর থেকে চপ্পলই ছুঁড়ে মারে চৈত্র। আহ, আর পারছি না আমি মেঘ ভাই, ব্যথা করছে আমার। পূর্ণার কথা শুনে কালমেঘ বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। এই, তুই আহ করছিস কেন? আর ব্যথা করছে মানে? আমি তো তোকে ধরলামই না। কালমেঘের কথাটা যে কোনো মিনিং বের করছে তা বুঝতে বাকি থাকে না পূর্ণার। ও ভোঁতা মুখ করে বলে, চিচি, অশ্লীল আপনি মেঘ ভাই। আমি হাতের কথা বলছি। আপনার পিঠ চুলকাতে চুলকাতে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো আমি কোন সময় এসব বললাম? আমি তো তোকে ধরে মারার কথা বলেছি। তুই যে আদর বুঝবি সেটা তো জানবো, সেটা কে জানবে? আসলে তোর মাইন্ডই খারাপ। কালমেঘের কথা শেষ হতেই ওর পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিল পূর্ণা। রাগে গজরাতে গজরাতে চলে যেতে নিলেই কালমেঘ বলে উঠছে, এই এই, আমার পিঠ এখনও চুলকানো বাকি আছে, তুই যাস কই? না দাঁড়িয়ে পূর্ণা জবাব দেয়, হরেক রকমের জিনিসের ভ্যান গাড়িগুলো যখন আসবে তখন একটা পিঠ চুলকানি কিনে নেবেন। আমি আর আপনার পিঠ চুলকে দিতে পারবো না। বলেই সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না পূর্ণা। ওর যাওয়ার পানে তাকিয়ে দোলনায় বসা কালমেঘ শব্দ করে হেসে ওঠে, নিচু গলায় আওড়ায়, ভবিষ্যৎ বউ আমার ভীষণ খেপেছে। ইস, আজকে ভবিষ্যৎ না হয়ে বর্তমান বউ হলে চেপে ধরে এখন এই ফুলো ফুলো গালে ঠোঁট টাপিয়ে চুমু খাওয়া যেত। আফসোস হতে লাগে কালমেঘের, তবে আফসোস করে কি হবে এখন? দুই হাত উপরে তুলে আলমোড়া দেয় কালমেঘ, গাল চুলকে পায়ে স্লিপার পরে হাঁটা দেয়। যার জন্য এতক্ষণ ছাদে ছিল সেই এখন নেই, তো কালমেঘ থেকে কি করবে? তাই কালমেঘও নেমে যায়। তখন পূর্ণার নিকট এগোতে এগোতে ওকে ছাদের রেলিংয়ের সাথে আটকে দেয় কালমেঘ। অতপর মুখ নামিয়ে নেয় ওর ঘাড়ের কাছে। ঘাড়ে শুধু নিজের গরম নিঃশ্বাসগুলো ফেলে কালমেঘ, তাছাড়া কিছুই করে না। তবে পূর্ণা এতেই জমে যায়। ও কাঁপতে কাঁপতে বলে, কী করছেন কি মেঘ ভাই? কালমেঘ সেভাবেই থেকেই বলে, জানতে চাস? পূর্ণা জামা দুই প্রান্ত খামচে ধরে মাথা ঝাঁকায়। মৃদু হাসে কালমেঘ ওর মাথা ঝাঁকানো দেখে। তারপর ওর কানের কাছে ঠোঁট ছুঁই ছুঁই করে বলে, পিঠটা চুলকে দে তো। ব্যাস, সব অনুভূতি দফা রফা করে দেয় কালমেঘ। মানে এই ছেলেটা কি বলবে তাই ভেবে পায় না পূর্ণা। চপ্পলের বাড়ি খেয়ে তৎক্ষণাৎই রুম থেকে বেরিয়ে যায় পার্বণ। ভাদ্র আর রিস্ক নেয়নি। বউ যে পরিমাণ রেগে আছে ভাদ্রকে মেরে হসপিটালে ভর্তি করে দিতে পারে। ভয়ে বুকে থুতু ছেটায় ভাদ্র। ওর কার্যকলাপ পাশে দাঁড়ানো পার্বণ দেখে আর হেসে কুটি কুটি হয়। পার্বণের হাসি গায়ে জ্বালা ধরিয়ে দিল ভাদ্রের, দিল এক রাম ধমক। ভাদ্রের ধমকে সুদা পরিমাণও কিছু হয়নি, তবু একটু অভিনয় করলো, মুখে আঙুল দিয়ে বুঝলো ও আর হাসবে না। পার্বণ যে ভণ্ডামি করছে তাতে একটুও সন্দেহ নেই। ভাদ্র নিজের কপাল চাপড়ে বলতে থাকে, তোর বিয়ের কথাটা বলাই আমার সবচেয়ে ভুল হয়েছে। ভুল কথা বললে ভাই? কি বলতে চাইছিস কি তুই? পৌষ আর আমার বিয়ে হয়েছে এটা না বলে ভুল করেছো তোমরা। বাড়ি ফিরি আগে, তারপর তোমাদের রাজাকার পরিবারের কি করি দেখো। হতাশার ভাদ্র তারপর কিছু একটা ভেবে বলে, কাঠ ভাঙলো কিভাবে?
কাল রাতে তো দরজার ওপারে দাঁড়িয়ে আওয়াজগুলো শুনলেই, তারপরও জিজ্ঞেস করছো? ভাদ্রের কপালে ভাঁজ পড়ল। ও চোখ ছোট ছোট করে পার্বণের দিকে আঙুল তাক করে জিজ্ঞেস করে, তার মানে তুই? হ্যাঁ, ওভাবে দরজা ধাক্কালে আমি কেন? যে কেউই জেনে যাবে দরজার ওপারে মানুষ আছে। তাহলে দরজা খুলি না কেন? বিরক্ত হলো পার্বণ, বলল, আশ্চর্য, আমি বউকে আদর করছি, এরকম একটা টাইমে আমি দরজা খুলবো? হাউ ফানি! তাছাড়া জানো না, স্বামী স্ত্রী দরজা আটকে রাখলে ডিস্টার্ব করতে হয় না। তুমি তো পুরোই ডিস্টার্বের উপরে চলে গেছো। জানো না, এগুলো ব্যাড ম্যানার্স। তব দেখে গেল ভাদ্র, ছোট ভাই বড় ভাইকে ম্যানার্স শেখাচ্ছে, তাও কিনা এসব ব্যাপারে। পার্বণ ওর এই চেহারা দেখে আড়ালে মুচকি হাসল, বলে, খাটের মান ভালো না হলে খাট তো ভাঙবেই। লোড নিতে পারেনি তাই ঠুস করে ভেঙে গেছে। ভাদ্রের রুমের সামনে ঘুরঘুর করছে দুই ভাই ভাদ্র আর পার্বণ, কেননা ভিতরে তাদের বউয়েরা রয়েছে। সেই যে সকালে দুই ভাই বেরিয়েছে আর এমুখ হয়নি দুজনে। সমুদ্রের পাড়ে সহ বিভিন্ন জায়গায় টই টই করে দুই ভাই মিলে ঘুরেছে। কিন্তু এখন তো রাত, এখন বউ লাগবে, লাগবে মানে লাগবেই, তাই তো দাঁড়িয়ে আছে। পার্বণ এমনিতেই অধৈর্য মানুষ, সবুর করতেই জানে না। ইমিডিয়েট বউ প্রয়োজন তার। যখন জানতো কাজিন, তখনই দরকার মতো শুধু কোনো রকমে চেপে যেত। এখন তো চাপাচাপির প্রশ্নই আসে না। ভাইকে কনুই দিয়ে গুঁতো মেরে পার্বণ বলে, এই ভাই, দরজা খুলতে বলো তোমার বউকে। সারাক্ষণে একবারও আমি আমার চাঁদের মতো বউয়ের মুখখানি দেখিনি। এখন আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। ছোট ছোট চোখে তাকিয়ে ভাদ্র জবাবে বলে, এই, তুই না কিছুক্ষণ আগেই কত কিছু ঠুসে এলি, এরই মধ্যে ক্ষুধা লাগে কিভাবে? বিরক্ত হলো পার্বণ। তাই ভাই তার থেকে বড় হয়েও বোঝে না এই ক্ষুধা সেই ক্ষুধা না। এই তৃষ্ণা বউকে না দেখলেই পাই, তাই নিজেই বুঝিয়ে বলে, আরে ব্রো, এই ক্ষুধা সেই ক্ষুধা না তো। তাহলে এই ক্ষুধা কোন ক্ষুধা শুনি? ধুর মিয়া, কিছুই বোঝো না তুমি। এটা হচ্ছে বউ ক্ষুধা। বউ ক্ষুধা আবার কী রে? বাপের জন্মেও তো এরকম ক্ষুধা শুনিনি। বাপের জন্মে না শুনলেও ভাই জন্মে শুনে নাও, বল শুনি। দিশেহারা হয়ে গেল পার্বণ। না, আর পারছে না নিজের নির্লজ্জ মুখ তালা মারতে, বলে ফেলে, আরে বাল, বউকে খাওয়ার জন্য যে ক্ষুধা লাগে তাকে বউ ক্ষুধা বলে। কালকে রাত্রে যেভাবে খেয়েছি সেভাবে আবারও টুপ করে খেতে চাই। ছোট ভাইয়ের এহেন ঠোঁট কাটা কথায় নাক মুখ দিয়ে কাশি উঠে গেল ভাদ্রের। চেহারায় বোধহয় যক্ষায় হয়ে গেছে। আস্তে আস্তে, তোমার এরকম যখন তখন কাশি উঠে কেন বলো তো? এবারে বাড়ি ফিরেই ডক্টর দেখাতে হবে তোমাকে। তুই তোর মুখটা না খুললেই হবে ভাই। হ্যাঁ, সব দোষ পার্বণ ঘোষের, আজও। বলে মহিলাদের মতো মুখ মোচড় দিয়ে উঠে পার্বণ। ওর এই ঢং দেখে ভাদ্র হতাশ হয়ে বলে, আমার কাকি এমন আইটেম কেমনে জন্ম দিল? ভাদ্রের কথায় ফোড়ন কেটে পার্বণ বলে, ডিটেলসে বলবো নাকি ভাই? অবশ্য তুমি তো ম্যারিড, জানার কথা তো তোমার। এবারে আর নিজেকে সামলাতে পারে না ভাদ্র, নিজের কপাল নিজেই চাপড় দেয়। কপালে থাবড়া দেওয়ার সাথে দুটো থাবড়া দরজাতেও দেয় ভাই। কপালে থাপ্পড় দেওয়ার সাথে দুটো থাবড়া দরজাতেই দাও ভাই। তাহলে যদি দরজা খুলে, রকমারি আমনিবাস। নিজের রুমে বিছানার উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে আম্রপালি, মুখে ফেস মাস্ক। পায়ের উপর পা তুলে পা ঝাঁকাচ্ছে আর মোবাইলে রিলস দেখছে সে। তার মুখের মাস্কটি কালো হওয়ার একটু ভয়ানকই লাগছে, তবে এতে কিছুই যায় আসে না আম্রপালির, কারণ এই মাস্ক মুখের জন্য ভালো, সাময়িকের জন্য। পরবর্তী ফল সুন্দর হলে দোষ কি? হঠাৎ বারান্দায় ধাপ করে কিছু একটা পড়ার শব্দ হতেই লাফিয়ে ওঠে বেচারি। ও হ্যাঁ, ও চোখে আবার সাদা রঙের আই মাস্কও লাগিয়েছে। দেখতে আসলেই ভূতের মতো লাগছে। তবে এই মুহূর্তে আম্রপালির ভয় করছে, রাতের বেলা আবার কে এলো? পা টিপে টিপে বারান্দায় এগিয়ে গেল সে। তখনই বারান্দার দরজা খুলে নজরে আসে 28 বাটি চকচকে সাদা দাঁত। এরকম হুট করে মুখের সামনে কারো দাঁত দেখতে পেয়ে ভয়ে দেয় এক চিৎকার আম্রপালি। ওর চিৎকার শুনে বসন্ত নিজেও চিৎকার দিয়ে ওঠে, আ! পরিচিত কণ্ঠস্বর শুনে থেকে
আম্রপালি। কপালে ভাঁজ ফেলে সামনে তাকাতেই মুখে হাসি ফুটে ওঠে তার। তবে আম্রপালির এই রূপ দেখে ঠিক থাকতে পারে না বসন্ত। নিজের সামনে ভূতের মতো এই জীব দেখেই আগের বারের থেকেও আরও জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ঢলে পড়ে আম্রপালির উপরে। বসন্তকে অজ্ঞান হতে দেখে ভোঁতা মুখ করে দাঁড়িয়ে রয় আম্রপালি। বিড়বিড় করে বলে, এই সাহস নিয়ে আসছে প্রেম করতে। ছ্যাঃ, এ তো আমার বাপকে দেখলেই পটল তুলবে। কলিং বেলের আওয়াজ পেয়ে দরজা খুলে ঘুরে হাঁটা দেয় হিমসাগর। ডাইনিং থেকে পানি খাবে সে, তাই আশার বসন্তের বাবা এসেছিল কিছু কাজে হিমসাগরের নিকট। তিনিও হিমসাগরের পিছু পিছু যান। হিমসাগর পিঠ করে ঘুরে থাকায় আশার ওনার মুখ দেখতে পারে না। না দেখেই কথা আরম্ভ করে, ভাই একটা হেল্প লাগতো। বাকি কথা আর বের করতে পারে না, মুখে আটকে থাকে আষাঢ়ের। হিমসাগর আষাঢ়ের দিকে ফিরে। হিমসাগর নিজেও আম্রপালির মতো মুখে কালো মাস্ক লাগিয়ে রেখেছে। মূলত বাবা মেয়ে দুজনে আজকে ফেসিয়াল করতে নেমেছে। তবে ভিকটিম হয়ে গেছে আশার বসন্ত, দুই বাপ ছেলে। হিমসাগরের এরূপ দেখে বসন্তের মতো তিনিও এক বিকট চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে মাটিতে। আশারকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে তাজ্জব হয়ে যায় হিমসাগর। ভাবে, হলো কি আবার এর? এই আপা, দরজা খোল। অনবরত দরজা ধাক্কাচ্ছে আর খোলার জন্য বলছে পার্বণ। ওর এমন চিল্লাপাল্লা আর ধাক্কাধাক্কিতে অতিষ্ঠ হয়ে এবার মুখ খুলে চৈত্র। এভাবে ধাক্কাধাক্কি করছিস কেন বেয়াদব? বউ দাও, নিয়ে চলে যাব, আর দরজাও ধাক্কাবো না। কোনো বউ পাবি না তুই, যা সর এখন। আশ্চর্য, এমন করছো কেন? করবো না কি? কি অবস্থা করেছিস মেয়েটার? এই অল্প কিছু সময় হলো জ্বর ছেড়েছে। ও আপা, আপু, মায়ের বোন, আপা, বউ দাও বলছি, দরজা খোলো, আমি আমার বউ নিব। পার্বণের অত্যাচারে অবশেষে হার মানে চৈত্র। পোষ নিজেও যেতে চায়নি, কিন্তু পার্বণ তো পার্বণই। দরজা খুলতেই পোষকে ঝড়ের বেগে নিয়ে কোলে তুলে তুফানের গতিতে নিজের রুমে নিয়ে আসে। এটা নতুন রুম। অবশ্য খাটের টাকা ভাদ্র দিয়ে দিয়েছিল পুটিকে। তারপর পার্বণকে চিবিয়ে চিবিয়ে এও বলেছিল, তুই খালি খাট ভাঙ। পার্বণও মাথা নাড়িয়ে জানিয়েছিল, কেন নয়, অবশ্যই। আমি আবার বড়দের কথা ফেলতে পারি না। তখন ভাদ্রের চেহারাটা যা হয়েছিল না দেখার মতো। হাঁপ ছেড়ে বাজে ভাদ্র। নিজেও রুমে ঢুকে দরজা আটকে দেয়। পার্বণকে তো কিছু বলতে পারেনি, সেই সব ঝাল এখন ভাদ্রের উপর ওঠায় চৈত্র। আকস্মিক এক ঘুষিতে চোখ কানা করেই শান্ত হয় না। কিল, থাপ্পড়, কামড়, লাথি যা পেরেছে সব দিয়েছে। আর এদিকে ভাদ্র বুঝলো না ও মার খাচ্ছে তো খাচ্ছে কেন, হোয়াই। পোষকে জাপটে ধরে শুয়ে আছে পার্বণ। ওর মতিগতির সুবিধা লাগছে না পোষের কাছে, তাই আগেই হুঁশিয়ারি বার্তা দেয়, আমি অসুস্থ। যদি ভুলেও উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করেছিস তবে দেখিস কি করি। পোষের নরম গাল দুটো টেনে চেপে ধরে টপাটপ কতগুলো চুমো খেয়ে পার্বণ বলে, চেষ্টা করব কেন, এখন তো আমি এক্সপার্ট করেই দেখাই। এই একদম না, কালকে বাড়ি ফিরতে হবে আমাদের। তোর জন্য যদি আমি আবার বিছানায় পড়ি তাহলে দেখিস। আচ্ছা দেখব। কি দেখব? আমি কি বাড়ি ফিরবো না? পরশু রোজা, সেই জন্যই তো বললাম, রোজায় তো আর তোকে আদর করতে পারবো না। আর টেনশন নিচ্ছিস কেন? আমি আছি না। তুই তো বড় টেনশনের কারণ। আবার বলে টেনশন কেন নেই। পোষকে নিজের সাথে আরেকটু মিশিয়ে নিল পার্বণ। ওর গলার ভাঁজে নাক মুখ ঘষতে ঘষতে বলল, জান, আই এম সো হাংরি, প্লিজ জাস্ট একবার। একবার নয়, আরেকদিনও একবার বলেছিস, কিন্তু কি হয়েছিল সব মনে আছে। আজ একবারই। আমি তো জানি তুই অসুস্থ, জানিসই যখন তখন দূরে সর। এটা সম্ভব নয়। এখন তুই কি সম্মতি দিবি কি না বল। কিছুতেই দিব না। ওকে দেন, রেডি ফর ফোর্স রোমান্স চান। বাঁকা হেসে পৌষের উপর দিয়ে উঠে যায় পার্বণ। পার্বণের হাসি দেখেই বুকটা ধক করে ওঠে পৌষের। ও শুষ্ক ঢোক গিলে সামনে তাকাতেই ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। ও চিল্লিয়ে ওঠে, পার্বণের বাচ্চা না। পৌষের চিৎকার শুনে পার্বণও শয়তানি হাসি হেসে প্যান্টের বেলটা হাতে প্যাঁচাতে প্যাঁচাতে ওর দিকে এগিয়ে যায়। পৌষে দু হাত পেলটিয়ে বেঁধে দিয়েছে পার্বণ। মুখে তার দুষ্টু হাসি, আর এই হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে পৌষের।
পা উঠিয়ে দেয় এক লাথি পোষ। চেঁচিয়ে ওঠে পার্বণ। এই এই, কী করছিস কি তুই? আর একটু হলেই তো আমার ছানা ফোটানোর মেশিনে লেগে যেত। ওর এরূপ কথায় দাঁত কিরমির করে উঠল পোষ। বলে, চুপচাপ হাতের বাঁধন খোল, নয়তো। চুপ করে পৌষের ঠোঁটে একটা চুমু খেয়ে জবাব দিল পার্বণ। নয়তো কী করবি তুই? নিজের শরীরের সমস্ত ভর পৌষের উপর ছেড়ে দেয় পার্বণ। তারপর ওর গালে ঘাড়ে ঠোঁটে স্লাইড করতে করতে হাসকি টোনে বলে, খিরে বল কী করবি, আমি শুনতে চাই। পার্বণ বুঝতে পারল পৌষের পরবর্তী পদক্ষেপ। ও এবার নিজের পা দিয়ে পৌষের পা দুটো চেপে ধরে, মুখে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলে, সো সরি মাই মিসেস। আসলে পৌষ পার্বণকে কথা জালে ফাঁসিয়ে ওকে আবারও লাথি মারতে চেয়েছিল, যদি ছেলেটাকে নিজের থেকে সরাতে পারে। কিন্তু ও তো ভুলেই গেছে এ পার্বণ বিখ্যাত জাউরা পোলা। নিজের প্ল্যান ফ্লপ হতেই মুখটা ভোঁতা করে ফেলে পৌষ। ওর মুখের এক্সপ্রেশন দেখে হেসে ফেলে পার্বণ। পৌষের গলায় নাক ঘষে মাদক মিশ্রিত নারীদেহের ঘ্রাণ নিজের মধ্যে পুড়ে নেয়। তারপর ওষ্ঠের তপ্ত ছোঁয়া ওকে এঁকে দেয় সেথায়। শুষ্ক চুমো খায়, পরপর ঘাড়েও মুখ গুজে নাক মুখ ঘষতে থাকে। চুমো খাওয়ার সাথে আবার কামড়ও দেয়। একইভাবে অন্য পাশের ঘাড়েও কিস করে। ঘ্রাণ সুখে কামড় দিয়ে নিজের চিহ্ন বসায়। ব্যথার জায়গাগুলোর উপর পুনরায় পার্বণের অত্যাচারে পৌষের মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে মূলক ব্যথাতুর শব্দ। চোখের কোণে জল চিকচিক করে, যা কিছুক্ষণের মধ্যেই জলের ধারা হয়ে গড়িয়ে পড়তে নেয়। তবে গড়াতে পারে না, কেননা তার আগেই পার্বণ নিজের জিহ্বা দিয়ে সে পানি শুষে নেয়। নিজ কাজে একটুখানি বিরতি নিয়ে ওর মুখের দিকে তাকায় পার্বণ। ভালো মতো স্ক্যান করে পৌষের কপালের সাথে নিজের কপাল আর ওর নাকের সাথে নিজের নাক মেলায়। পৌষের মুখে আঁচড়ে পড়ে পার্বণের ভারী তপ্ত শ্বাস। পৌষ নিজেও অন্য সুখের সাগরে ভেসে যায়। আখিদয় বুঝে অনুভব করতে লাগে তার পাগল স্বামীর পাগলামি। নীরবতা ভেঙে পার্বণী বলে ওঠে, কানাই কিছু জান, তোর এই নরম ঠোঁটে আমি গভীর থেকে গভীরভাবে বিচরণ করতে চাই। এটা এমন একটা মুহূর্ত যখন কেউ মানা করতে পারে না। উপরন্তু তোমার নিজেরও শরীরের একটা চাহিদা আছে। তাছাড়া পার্বণ অবৈধভাবে তো আর ওকে ছুতে দিচ্ছে না। এমনও নয় পার্বণের জন্য মনগহীনে পৌষ কিছু অনুভব করে না। তবে বাধা কেন দিবে সে? সত্যি তো এটাই, পৌষ নিজেও চায় পার্বণের সেই বেসামাল ভালোবাসার স্পর্শ মাখতে নিজ শরীরে। স্বামী তোমার কাছে কিছু চাইলো যা তোমাদের দুজনকেই তৃপ্ত করে, আর তুমি সেটা দেবে না, তা হয় নাকি? বাঙালি বিবাহিত নারী কখনোই তা পারে না। পৌষও পারল না, নিজের অসুস্থতার পরোয়া করল না। কোথাও একটা গিয়ে শারীরিক চাহিদার কাছে এই সামান্য অসুস্থতা আর টিকে না। পৌষও নিজের শরীরের উন্মাদনা আর ভিতরের সেই তুমুল ঝড়কে গ্রহণ করে নিল। নীরবে জানালো সম্মতি। পার্বণের পুরুষ ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁট চেপে ধরে পৌষের সম্মতিতে সন্তুষ্ট হাসে পার্বণ। নিজের খেল শুরু করে দেয়। মুহূর্তের মধ্যেই পৌষের ঠোঁট দুটোতে নিজের ঠোঁটের বিচরণ শুরু করে দেয়। পৌষের ওষ্ঠের উপর দিয়ে বইয়ে দেয় ভালোবাসাময় তাণ্ডব। চেপে ধরে পৌষের কোমল ঠোঁট নিজের পুরো ঠোঁট দিয়ে। আজ পার্বণ উগ্র হয় না, যথেষ্ট কোমলভাবেই প্রেমরস আহরণ করছে। আজকে পার্বণ সফটলি কিস করছে। ঠোঁট ছেড়ে এবার সে তার আগের করা আর এখনকার করা পুরনো তাজা ক্ষতগুলোকে ঠোঁট ছোঁয়ায়। খুব সফটলি আর নরম, খুব সফটলি আর সময় নিয়ে এক একটা গভীর চুম্বনে আঁকে। কণ্ঠ খাদে নামিয়ে পৌষকে জিজ্ঞেস করে, পৌষ আমার জান? আর কোথায় কোথায় তোর ব্যথা করছে জান? কোথায় কোথায় তোর ক্ষত আছে, আমাকে দেখা। বলে পৌষের অপেক্ষা আর করে না পার্বণ। নিজেই ওর জামা উঠিয়ে উদরে ঠোঁট চেপে ধরে। যেখানে যেখানে ক্ষত সৃষ্টি করেছিল সে গতকাল সেসব জায়গায় আজ মলম হিসেবে নিজের ভেজা শুকনো চুমু এঁকে দিচ্ছে। আজ আর কোনো উন্মাদনা বেপরোয়া কিছুই নেই পার্বণের মধ্যে। পৌষের সারা শরীরে ভালোবাসার কঠিন স্পর্শ না করে আজকে সে সেসব ক্ষতে আদরে পরশে ভরিয়ে দিচ্ছে। পৌষ নিজেও পার্বণের এসব আদর মাখা স্পর্শগুলো অনুভব করছে। তার মনে ভালোবাসার শীতলতা ছড়িয়ে গেছে। চুপটি করে অনুভব করতে লাগে নিজ স্বামীর আহ্লাদীপনা। তারপর ধীরে ধীরে ডুবে যেতে থাকে এক বিশাল সুখের সমুদ্রে। অতলে হারিয়ে যেতে লাগে দুটি দেহ দুটোর মিলন এখন ঘটলেও এর মন দুটোর মিলন বহু আগেই ঘটেছিল।
মনের মিল না থাকলে কি কেউ এভাবে সব স্বাভাবিকভাবে নিতে পারে? হুম, পারে না। আস্তে আস্তে রাত যত গভীর হয় পৌষও হারিয়ে যেতে থাকে পার্বণের ভালোবাসার চাদরে। দুজনের পূর্ণ সম্মতিতেই মিলিত হয় দুটো বিপরীত লিঙ্গের শরীর। আজকের পার্বণ আগের পার্বণের ভিন্ন রূপ। গতকাল রাতের পার্বণ ছিল অ্যাগ্রেসিভ আর বড্ড বেসামাল, আর আজকের পার্বণ খুব যত্নে আগলে নিচ্ছে, আপন করে নিচ্ছে অতি কোমলতার সাথে। ভালোবাসা এমন একটা শব্দ, মানুষ ভাবে যে তাকে বলবে সেই ভালোবাসবে। আসলে এমন নয়। ভালোবাসার বহু রূপ থাকে। হয়তো কেউ সরাসরি বলে দেয়, আবার হয়তো কেউ একতরফা একজনকে সারা জীবন ভালোবেসে যায়। অনেকে থাকে তারা যাকে ভালোবাসে সেটা চায় সে বুঝুক, কিন্তু প্রকাশ করতে অনিচ্ছুক। অনেকে আবার চেয়েও প্রকাশ করতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা একে অপরকে ভালোবাসে কিন্তু কখনো কাউকে কিছু বলে না, তবে বিপরীত মানুষটি তাও বুঝে ফেলে। শেষ ধরনটির সাথে মিলে যায় পৌষ পার্বণ। পৌষ পার্বণ একই সাথে, একই বয়সের হওয়ায় দুজনের মারামারি ঝগড়া লেগেই থাকে। তাই বলে কি তাদের ভিতরে কিছু নেই? হুম, একদম নয়। তাদের মন গহীনেও কিছু আছে, একে অপরের প্রতি লুকিয়ে রেখেছে সফট একটা কর্নার। হয়তো তারা দুজনেই বোঝে, মুখে না বললেও চোখ তাদের কথা বলে। হয়তো পৌষ পার্বণের সাথে তাল মেলাই, নিজেকে আত্মসমর্পণ করে পার্বণের নিকট বুঝিয়ে দেয় পার্বণকে কিছু একটা, যা পার্বণ হয়তোবা বোঝে। পার্বণ জন্মের ঠিক কাটায় কাটায় 1 মাস পর পৌষের আগমন ঘটে। হ্যাঁ, একদম কাটায় কাটায় 1 মাস। প্রথম পর্বে 6 মাস দিয়েছিল, যা বিশেষ কিছু কারণে লেখিকা এডিট করে 1 মাস করে দিয়েছেন। পার্বণ ডিসেম্বরের 1 তারিখ আর পৌষ জানুয়ারির 1 তারিখ এই পৃথিবীতে আসে। পৌষের আসার আগে প্রায়শই বাচ্চা পার্বণ শুধু সারাক্ষণ কান্না করত। বাচ্চা মানুষ কান্না করবে স্বাভাবিক, তবে আশ্চর্যজনকভাবে পৌষের আগমন হতেই সেই বাচ্চাটিও শান্ত হয়ে যায়। সেই থেকে বড় হওয়া, সুখে দুঃখে ঝগড়া মারামারি সব কিছুতেই পৌষ পার্বণ একসাথে। দুটো দেহ থাকলেও এ যেন দুটো দেহ একই আত্মায় বাঁধা। খেয়ালে হোক কিংবা বেখেয়ালে ধীরে ধীরে একে অন্যের অভ্যস্ত হয়ে পড়ে দুজন। তার উপর দুজনেই ছোট থেকে একে অপরের জন্য হালাল। তাই হয়তো দুজনের ভিতরে দুজনের প্রতি আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণ থেকেই তো দুজন এত কাছে চলে আসে, ঘনিষ্ঠতাও হয়ে ওঠে। হয়তো এখনও বুঝতে পারছে না, সময়ের সাথে পাল্লা দিয়ে এটুকুও বুঝে যাবে, বা হয়তো বোঝে, জানে কিছু কিছু জিনিস একটু অন্যরকম থাকাই ভালো। সবসময় একরকম থাকার থেকে আমাদের উচিত ভিন্ন জিনিসও উপভোগ করা। পৌষ শেষে সম্মতি না দিলে বোধহয় পার্বণ আর এগোতো না। প্রথমের কাজগুলো ছিল পৌষের সাথে দুষ্টুমি। পার্বণের কেন জানি পৌষকে না জেতালে ভালোই লাগে না, তাই তো এরকম করে। বেল দিয়ে বাঁধলেও পার্বণ আজ কিছুই করতো না যদি পৌষ শেষ পর্যন্ত অসম্মতি জানাতো। তবে সেরকম কিছুই করে না পৌষ, সম্মতি দিয়ে দেয়। আর মৌমাছিকে তুমি যদি মধুর লোভ দেখাও, সেটা তো সে অগ্রাহ্য করতে পারে বুঝি? একদমই পারে না, পার্বণও পারেনি। তার ভিতরে চাহিদা আর পৌরুষ জেগে ওঠে, তাও সে আজ আর একই ভুল করে না। খুব সন্তর্পণে আপন করে পৌষকে, তখনই হাতের বাঁধন খুলে দেয়। ফোর্স রোম্যান্স বললেও ফোর্স সে করে না, সবটাই পূর্ণ সম্মতিতে ঘটে। যেখানে সম্মতি থাকে সেখানে আর ফোর্স জিনিসটা আসে না। এত সাবধানে আদর দিলেও অসুস্থ হওয়ার তরুণ পৌষ এই নরম আদরই সহ্য করতে পারে না, নেতিয়ে পড়ে বেচারি পার্বণের নগ্ন বক্ষে। পার্বণও বোঝে, কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আরও একটু কাছে টেনে নেয় পৌষকে, বুকের খুব গভীরে আগলে নেয়। এত জোরে চেপে ধরেছে যে পৌষ ঠিক মতো নিঃশ্বাসটাও নিতে পারে না। তার হাতটি বোধহয় একটা আরেকটার সাথে লেগে গেছে। সম্মতি তো সেই দিয়েছে, তবুও এখন রাগ লাগছে। আর রাগের পারদে ঘি ঢালে পার্বণের এমন জড়িয়ে ধরা। তেতে ওঠে পৌষ বলে, নে নে, আমাকে তোর কলজের মধ্যে ঢুকিয়ে নে। হাসলো পার্বণ, কেন জানি ইচ্ছে করলো মেয়েটাকে রাগিয়ে দিতে, যা সে নিত্যই করে থাকে। তুই চাইলে ঢুকতেই পারিস, আমার কোনো সমস্যা নেই। কটমট করে তাকায় পৌষ পার্বণের দিকে। ফুলে যাওয়া ঠোঁটে একটা শব্দ করে চুমু খেয়ে পার্বণ বলে, কি ওভাবে তাকিয়ে আছিস কেন? বাই এনি চান্স তুই কি আমাকে সিগন্যাল দিচ্ছিস? আরেক রাউন্ড হবে নাকি বেবি গার্ল?
হ্যাঁ হ্যাঁ, এখন আধমরা হয়ে আছি, একটু পর না হয় ফুল মরাই বানিয়ে দিস। পড়শির রাগী গলায় এমন উল্টাপাল্টা কথা শুনে পার্বণের ভিতরকার শয়তানটাও বুঝিয়ে ওকে খোঁচা দিল। আর বজ্জাত পার্বণ, জাউরামি করবে না তাও আবার হয় নাকি? পার্বণ বলে, তুই অসুস্থ হয় আজ এটুকুই থাক, সুস্থ হয়ে নে, তারপর না হয় আবার অসুস্থ বানিয়ে দিব। পৌষ এখন একদম সুস্থ, পুরো ফিটফাট হয়ে বসে আছে। সুস্থ হবে নাই বা কেন? মধ্যরাত থেকে শুরু করে ভোরের প্রথম প্রহর পর্যন্ত পার্বণ পৌষের সেবা করে গেছে। স্বামী সেবা পেয়ে একেবারে চাঙ্গা হয়ে গেছে পৌষ। নিজে সেই চঞ্চল চিত্তে ফিরে এসেছে সে। আজ পৌষরা ফিরে যাবে। আগামীকালকে যেহেতু রোজা শুরু, তাই এখানেই তাদের ঘোরাঘুরির ইতি টানতে হচ্ছে। ওই মহিলা নিজের সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? আকস্মিক ভূতের মতো নিজের কানের কাছে কারো কথা শুনে লাফিয়ে ওঠে পৌষ। কটমট করে তাকিয়ে পার্বণকে বলে, এভাবে কে ভূতের মতো কথা বলে রে? পৌষের দিকে এগিয়ে গিয়ে ওর ফুলে ওঠা নাকের ডগায় আঙুল দিয়ে টোকা দিয়ে বলে, আমি বলি? তুই তো বলবি, কারণ তুই তো সত্যিই ভূত। ঠিক বলেছিস, পেতনি জামাই তো ভূতই হবে। পৌষ যেই না কিছু বলতে নিবে তখনই ওকে থামিয়ে দেয় পার্বণ। বলে, স্টপ ইয়ার, এখন ঝগড়া করতে চাচ্ছি না। তোর সব নিয়েছিস তো? পার্বণের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে পৌষ আর কথা বাড়াই না, জানাই, সব নেওয়া শেষ। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। তারপর সবাই পুটি আর শুটকির কাছ থেকে বিদায় নেয়। বিদায়ের সময় পুটি অনেকবার বলে আরও কয়েকটা দিন থেকে যাওয়ার কথা। চৈত্র তাকে বুঝিয়ে সুঝিয়ে বলে। চৈত্র যখন পুটির সাথে এ ব্যাপারে কথা বলছিল, তখন পাশে দাঁড়ানো ভাদ্র মনে মনে ভাবে, আর থাকতে বললেন না আন্টি, দেখা যাবে আপনাদের বাকি খাটও ভেঙে গেছে। এদিকে শুটকি ফুপিয়েই যাচ্ছে। ছেলেটা পার্বণের সাথে খুব মিশে গেছে, পার্বণও তেমন। পার্বণ হচ্ছে এমন ছেলে, যেখানে যাবে সেখানেই সবার মন কেড়ে নিবে। সবার সাথে সখ্যতা গড়ার এক অদম্য ক্ষমতা আছে ছেলেটার মাঝে। কিরে বেটা, আর কত কাঁদবি? এই কক্সবাজার সমুদ্র সৈকতের থেকে তো তোর চোখের পানিই বেশি। আমার শার্টে তো সুনামি বইয়ে দিবি। পার্বণের এরূপ রসিক কথা শুনে কান্নার মাঝেও শুটকি হেসে দেয়। ওর সেই প্রাণবন্ত হাসি মন খুলে দেখে পার্বণ। পার্বণ ভাই, আপনি কিন্তু আসবেন আবার? আবার জিগাই, প্রথম বাসর এখানে সারলাম, আবার প্রথম হানিমুনও এখানেই সারব। প্রথম কথা জোরে বললেও শেষের কথা একদম নিচু আওয়াজে বলে পার্বণ, তাই শুটকি আর শুনতে পায়নি। অতপর শুটকি থেকে বিদায় নিয়ে নিজের পোটলা পুটলি নিয়ে হাঁটা লাগায়। চোখের দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে অবশেষে দেখতে পায় নিজের হাঁসের বাচ্চা বউকে, যে ব্যাঙের মতো লাফিয়ে সবার আগে আগে হাঁটছে। পার্বণও দেরি না করে ক্যাঙ্গারুর মতো এক লাফে বউয়ের কাছে চলে যায়। সাদে কি তোকে ভূত বলি? যখন তখন এখানে কোথা থেকে টপকে পড়িস বলতো? চকচকে 32 বাটি বের করে দিয়ে জবাব দিল পার্বণ, যে এখানে থেকেই টপকে পড়ি না কেন, গন্তব্য কিন্তু তুই। বেশ ভাব নিয়ে কথাটা বলে পার্বণ। কপালে পড়ে থাকা মাথার চুলগুলো পিছনের দিকে ঠেলে দেয় সে। পার্বণের কাণ্ড কারখানাগুলো ছোট ছোট চোখ করে পর্যবেক্ষণ করছে পোষ। তারপর নিজেও হেসে দেয়, বিড়বিড় করে বলে, পাগল ছেলে। পোষের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে পার্বণ বলে, একান্তই তোর। একটা ছেলে তার শক্ত মুঠোয় খুব যত্নের সাথে আগলে ধরে আছে একটা মেয়ের হাত। দুজন পাশাপাশি হাঁটছে সমুদ্রের কোল ঘেঁষে। দিনের আলোয় ঝলমলে চারিদিক, প্রকৃতির এক অপার্থিব সৌন্দর্যে বেষ্টিত। আর এরূপ পরিবেশে দুজন মানবী দুষ্টু মিষ্টি খুনসুটি করতে করতে একে অপরের হাতে হাত রাখছে। এই সুন্দর দৃশ্য ফ্রেমবন্দি করছে পৌষ পার্বণের পিছু হাঁটতে থাকা চৈত্র। মুখ থেকে তার বেরিয়ে আসে, হায় হায় কারণ নজর না জানি লাগে, হায় হায় কারণ নজর যেন না লাগে। ভাদ্র একবার সামনে তাকালো, তার মুখেও সন্তুষ্টির হাসি। বিড়বিড় করে বলল, দোয়া করি তোরা সারা জীবন এভাবে একসাথেই থাক। পৌষ পার্বণ ছোট থেকে একসাথে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একজন দূরে গেলে আরেকজন ভ্যা ভ্যা করে কান্না করত। যদিও এখন এরকম করে না, আর এসব কথা মনেও নেই। থাকলেও যে ওরা স্বীকার করবে তার ব্যাপারে কোনো সন্দেহ নেই।
আর এ কারণে বড়রাও ঠিক করে ওদের বিয়ে দিবে। ছোট পৌষ পার্বণকে তাই ভাদ্র চৈত্রের বিয়ের দিনই বিয়ে পড়িয়ে দেয়। সবাই ভেবে রেখেছিল ওদের বয়স 18 হলে তবেই বিয়ের ব্যাপারটা জানাবে, কিন্তু এর আগেই যে এত বড় কাহিনী ঘটে যাবে কে জানতো। এসব ভেবেই ভাদ্রের বুক চিরে বেরিয়ে আসে এক দীর্ঘশ্বাস। কাকে খুঁজছো? আমাকে বুঝি? চমকে উঠল বনচাপা। পাশে তাকাতেই নজরে এলো হেমন্তের নিষ্পাপ মুখটা। প্রতিদিনের ন্যায় আজকে পরিপাটি নেই ছেলেটা। চুলগুলো উস্কো খুস্কো, চোখ ফোলা ফোলা, মুখে এখনও পানির ফোঁটা লেগে আছে। বোঝাই যাচ্ছে এই ছেলে সদ্যই ঘুম থেকে উঠে এসেছে। কিছু একটা ভেবে জিজ্ঞেস করে ফেললো কথাটা। ঘুম থেকে উঠে আসা হয়েছে বুঝি? স্নিগ্ধ প্রাণবন্ত একটা হাসি দিল হেমন্ত। ওর এই হাসি দেখেই বুঝে বুকটা ধপ করে উঠল বনচাপার। হ্যাঁ, উঠলই তো। নিজের সদ্য জন্মানো এই অনুভূতিটুকু পিষে ফেলল বনচাপা। না, এই ধরনের কোনো অনুভূতি সে জন্মাতে দিবে না। গলা খাকারি দিল বনচাপা। ওর কাচুমাচু মুখ দেখে নীরবে ঠোঁট কামড়ে আবারও হাসল হেমন্ত, যা সম্পূর্ণই বনচাপার অগোচরে। হ্যাঁ, গতকাল বসন্ত আমার ঘরে ঘুমিয়েছিল। আর ও কেমন জানোই তো, সারা রাত বকবক করেছে, যার কারণে ঘুমোতে দেরি, তাই সকালে উঠতেও দেরি। এত এক্সপ্রেশনের কিছু নেই। আমি এত কথা জানতে চাইনি। জানি তো, তাইলে এত বলার মানে কি? আমার ভালো লাগে। ফোঁস করে শ্বাস ছাড়ে বনচাপা। কিছু না বলে হাঁটা দিলে হেমন্ত ওর পিছু পিছু যায়। আজ সাইকেল আনোনি? গতদিনও আনেনি। বসন্তের সাইকেল নষ্ট হয় ও হেমন্তরটা নিয়ে টানাটানি বাজিয়েছে। এতে অবশ্য হেমন্তের লাভই হয়েছে। এই যে বনচাপার সাথে একই রিকশায় যেতে পারে। পোস্টার না থাকায় সাথে সেই দিনের ঘটনার পর হেমন্ত আর বনচাপাকে একা ছাড়ে না। বনচাপাও মানা করে না, কারণ বিপদ আপদের তো কোনো সময় হয় না। হাঁটতে হাঁটতে হেমন্ত বলে ওঠে, বলে না যে? কি? এই যে কাকে খুঁজছো? পদযুগল থেমে গেল বনচাপার। ওকে থামতে দেখে তাকিয়ে হেমন্ত বলল, আরে থেমে বললে কেন চাপা? হেমন্তের চোখের দিকে তাকিয়ে বনচাপা বলে, কাউকে খুঁজছিলাম না। তবে তোমার চোখ অন্য কথা কেন বলে? অপ্রস্তুত হয়ে বলল বনচাপা, নজর এদিক সেদিক ঘোরাতে থাকে। আসলেই সে হেমন্তের খোঁজ করছিল। এই দুই দিনের অভ্যেস হয়ে গেছে কেমন। তাই আজ যখন সময় পার হয়ে গেলেও হেমন্ত আসছিল না, তখন হেমন্তের বারান্দায় উকিঝুঁকি দিচ্ছিল। হেমন্ত বোধহয় বুঝলো ব্যাপারখানা, তাই প্রসঙ্গ পাল্টে বলল, তাড়াতাড়ি চলো চাপা, দেরি হয়ে যাবে তো। বনচাপাও সম্মতি জানিয়ে হাঁটা দিল হেমন্তের সাথে। আর হেমন্ত আড়ালে মুচকি হাসল। মুখ গোমড়া করে বসে আছে পোষ। পাশেই খিটখিট করে আওয়াজ করে হাসছে পার্বণ। সাথে পোষকে খোঁচানো তো আছেই। অনেকক্ষণ ধরেই পার্বণের জ্বালা যন্ত্রণা সহ্য করছে পোষ, কিন্তু এবার অতিরিক্ত বিরক্ত হয়ে বলে, মূলত জানালার পাশে সিট নিয়ে ঝামেলা হয়েছে দুজনের মধ্যে। পোষ জানালার পাশে বসবে, কিন্তু পার্বণ বসতে দিবে না। ওর বক্তব্য, নারী পুরুষ যেহেতু সমান অধিকার, তাই পৌষের উচিত ওর জন্য সিট ছেড়ে দেওয়া। কারণ আসার সময় পোষ জানালার পাশে বসে এসেছিল। সেই নিয়ে একজোট ঝামেলা করার পর পোষ যখন বলল ও উঠে অন্য সিটে বসবে, তাতেও ব্যাগড়া দেয় পার্বণ। ও পোষকে ছাড়তে পারবে না, পোষ ওকে ছেড়ে উঠতেও পারবে না, আবার জানালার সিটে বসতেও পারবে না। পার্বণের উল্টোপাল্টা কথার শেষে পাগল হয়ে পোষ যখন বলে, জানালার কাছে না বসলে আমার বমি পাই। আমারও পাই। কি? এতে অবাক হওয়ার কি আছে? তুই কি মহিলা? মহিলা হতে যাব কেন? আশ্চর্য হয়ে পার্বণ জিজ্ঞেস করলে জবাবে পোষ জানায়, মহিলাদেরই তো বমি পায়। পোষের লজিক তো কিছু বুঝলই না, উল্টো হেরে যেতে জানে না, তাই নিজের ভুংভাং একটা লজিক বলে বসে পার্বণ। অবশ্য পোষ নিজেও নিজের কথা নিজে বলেনি, বোঝেনি। কিছু একটা বলতে হবে তাই বলে দিয়েছে। কিছুক্ষণ কী সব ভংচং চিন্তাভাবনা করে পার্বণ বলে, ওয়েল, তোর বমির দায়িত্ব তো আমার। মানছি আমি একটু কিছুমিছু করেছি, তাই বলে এক রাউন্ডেই খেল খতম হয়ে যাবে নাকি?
কয়েক মিনিটের জন্য পোষ পার্বণের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, বোঝার চেষ্টা করছিল ওর কথার মানে। যখনই বুঝলো ওর ডাবল মিনিং কথা, তখনই চোখ মুখ কুঁচকে একাকার অবস্থা পৌষের, যা দেখে আবারও ভারী মজা পায় পার্বণ। একদম আলোর বেগে টুপ করে পৌষের ঠোঁটে চুমু খেয়ে পার্বণ বলে, এমন রিয়াকশান দেওয়ার কি আছে? আমার যুক্তি কি মিথ্যা নাকি? আমার অ্যাবিলিটি আছে তোকে প্রেগনেন্ট বানানোর। তেতে ওঠে পোষ। এই ছেলের মুখে ও কোনো দিন সুপার গ্লু দিয়ে আটকে দেয় কে জানে। রাগে গজগজ করতে করতে ওর পিঠে একটা কিল বসিয়ে শান্ত হয়। পার্বণের এসব আজাইরা কথাবার্তা শুনে শেষে হার মানতে বাধ্য হয় পোষ। তারপর আর কি, এই পার্বণ জানালা সিটে আর পোষ ওর পাশে ভোঁতা মুখ করে বসে আছে। জ্যৈষ্ঠ পৌষের বাবা এবং বর্ষা পৌষের মা। না! জ্যৈষ্ঠের চিৎকারে পুরো 12 মাসি নীর মাথায় উঠেছে। জ্যৈষ্ঠ চিৎকার করছে আর ওর পিছে দৌড়চ্ছে বর্ষা। বর্ষার হাতে মুরগি। আসলে বর্ষা মুরগিটা জবাই করবে, সেজন্যই জ্যৈষ্ঠকে বলেছিল, আমি মুরগিটা ধরি, তুমি জবাই করো। প্রথম রমজানে নিজের পালা মুরগি রান্না করবেন বলে ঠিক করেন বর্ষা, তাই তো এই ব্যবস্থা। কিন্তু স্বামীকে জবাই করার কথা বলার পরেই লোকটা এমন করছে, এভাবে চিৎকার করছে যে বর্ষা বুঝলই না ও বলল কি। বর্ষা বারবার কথার তালে তালে মুরগিটা ধরে জ্যৈষ্ঠের মুখের সামনে, কখনো তো আবার ওর শরীরের ধারে আনে। আর বেচারা জ্যৈষ্ঠ তো ভয়ে যায় যায় অবস্থা। আসলে হয়েছে কি, জ্যৈষ্ঠের এইসব হাঁস মুরগি দেখলে ভয় লাগে। আর এদিকে দেখো, তার বউ এই হাঁস মুরগির খামার করে বসে আছে। আবারও কাছে এগিয়ে আসতেই বর্ষা সাবধান করে ওঠে জ্যৈষ্ঠকে, এই খবরদার, একদম এটাকে আমার কাছে আনবি না। কাজিন হয় তুমি তুই সম্বোধনটা একটু এলোমেলো হয়ে যায়, তাও সচরাচর হয় না। কিন্তু এখন যেভাবে ভয়ে প্যান্ট ভেজার অবস্থা, সেখানে তুই তুমি ডাক কোনো ছাড় নেই। বর্ষার বাচ্চা। জ্যৈষ্ঠের মুখে কথা কেড়ে নিয়ে বর্ষা বলে, আমার বাচ্চারা কক্সবাজার গেছে, এতক্ষণে বোধহয় বাসে উঠেছে। তাছাড়া বাচ্চা তো তোমারও। কথা বলতে বলতে আবারও এক ধাপ এগিয়ে এলে পুনরায় চেঁচিয়ে ওঠে জ্যৈষ্ঠ, বলে, তোর এই বেয়াদব মুরগি, দূরে সরিয়ে কথা বল। হুট করে মুরগিটার ঠ্যাং দুটো উল্টো করে ধরে জ্যৈষ্ঠের মুখের একদম সামনে নেয়। আর জ্যৈষ্ঠ বেলাইক, ছেড়ে দে মা, কেটে বাজি। অবশ্য সত্যি সত্যি বলেছেও কথাটা জ্যৈষ্ঠ, 2 হাত জোর করে, সাথে এও বলে, তুই চাইলে আমি তোর পাও ধরি। বলেই দেরি করে না, লুটিয়ে মাটিতে উপুর হয়ে বর্ষার পা ধরে কিছু বলতে নিবে, তার আগেই স্বামী পায়ে হাত দিয়েছে দেখে ছিটকে দূরে সরে যায়। বর্ষা ছিটকে সরাই, মুরগিটাও হাত ফসকে পড়ে জ্যৈষ্ঠের গায়ের উপর পড়ে। ব্যাস, বাকিটা ইতিহাস। অনেকক্ষণ যাবৎ পার্বণ খেয়াল করছে ওদের সিটের পাশের সারির, মানে একদম পৌষের পাশের সিটে একটা ছেলে এদিকে ওদিকে উকি দিচ্ছে। ছেলেটা পোষকে দেখছে, ভাবতেই রাগ লাগলো পার্বণের। পোষকে দেখবে কেন? পোষকে তো শুধু পার্বণ দেখবে না, আর মেনে নেওয়া যায় না। এমনিতেও ছেলেটার হাব ভাব ভালো ঠেকছে না, ব্যাটা নির্ঘাত তককে তককে আছে ওর বউয়ের সাথে ভাব জমানোর। ভাবছে আর রাগছে, জ্বলছে, সাথে লুচির মতো ফুলছে পার্বণ। অসম্ভব সুযোগের মাইরে বাপ। এই ভেবেই পৌষের উপর থেকে ওকে ডিঙিয়ে মাথায় এগিয়ে ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এই ছেলে, এই। ছেলেটা বয়সে ছোট কিংবা বড় বিষয় সেটা না, বিষয় হলো ওর বউয়ের দিকে নজর কেন দিল, তাই ওকে সম্মান পার্বণ করতে পারবে না। পার্বণের এভাবে বিরক্ত হয়ে ডাকা শুনে অবাক হয় ছেলেটা, যা ছেলেটার চোখে মুখে পরিষ্কার জিজ্ঞেস করে পার্বণকে, আমাকে ডাকছো? ছেলেটা বুঝি ওর আগুনে ঘি ঢাললো, এবার আরও ফুঁসে উঠল, বলল, এখানে আর কেউ আছে নাকি যে আমার বউয়ের দিকে নজর দিচ্ছে? থতমত খেয়ে গেল ছেলেটা। কিছু বলবে তার আগেই পার্বণ বলল, এদিকে একদম নজর নয়, এটা বুকড। মৌমাছির সামনে তার মৌচাকের দিকে নজর দিচ্ছ? বাহ, সাহস দেখে আমি অবাক। কথা শেষ করে ফ্যাল করে তাকিয়ে থাকা পৌষের দিকে তাকাই। কোনো আগাম বার্তা ছাড়াই পৌষের 2 ঠোঁট আঁকড়ে ধরে। 2 হাতের সাহায্যে পৌষের কোমর চেপে ধরে ওকে নিজের কোলের উপর বসিয়ে আরাম করে কিস করতে থাকে।
আর তাও কি ছেলেটাকে দেখিয়ে দেখিয়ে। ছেলেটা চোখ বড় বড় করে চেয়ে থাকলে একটা চোখ টিপ দেয় পার্বণ। চোখের ইশারায় বুঝিয়ে দেয়, তুমি যার দিকে নজর দিয়েছ সে আমার। আজ ঈদের দিন। নিজের রুমের বিছানায় ধপাস করে শুয়ে পড়ে পোষ। ভাবতে থাকে এই 1 মাসে ঘটে যাওয়া ঘটনাগুলো। এই 1 মাস পার্বণ জ্বালিয়ে মেরেছে পৌষকে। গিরগিটিও এত রং বদলায় না যত রং এই 1 মাসে পার্বণ বদলেছে। ওর রং ঢং দেখে ফল্গুন তো বলেই দিয়েছিল, বৈশাখ তুই এটা কী জন্ম দিয়েছিস। তখন বৈশাখ শুধু স্ত্রীর পানে তাকিয়েছিল। সেও বুঝেছে বউ তার কেন এরকম কথা বলেছে। স্বাভাবিক কারণ, যাওরা পার্বণ এখন খেল দেখিয়েছিল, যে বলতে বাধ্য ছিল। সেদিন কক্সবাজার থেকে ফিরে এসে তো একজোট ঝামেলা, ভণ্ডামি, আরও কত যে ড্রামা করেছে সেই বান্দা কি আর বলবে পোষ। উফ, সেসব কথা এখন ভাবতেও চায় না ও। তবে একটা জিনিস না ভেবেও পারে না, মায়ের সাথে রাগ করে পোষকে নিয়ে রুমবন্দি হয়ে বসেছিল পার্বণ। ওর বক্তব্য কেন ওকে জানানো হয়নি, তাই বউ নিয়ে ঘরে বসে থাকবে সে। মানে এটাও কোনো লজিক ভাই? তার উপর পুরো রমজান মাস জুড়ে রাতের বেলা পোষকে জ্বালিয়ে দিনের বেলা মোল্লা সেজে থাকতো পার্বণ। সেহরির সময় ভেজা চুল কোনো রকমে ঢেকে ঢুকে বসতো পোষ, পাচ্ছে না আবার ধরা পড়ে। তাও তো একদিন ধরা পড়েই গেছে। সেদিন কি একটা লজ্জাজনক কাহিনী। এই ব্যাপার নিয়েও বান্দার কোনো হেলদোল ছিল না। থাকবে কিভাবে? ও ছিল নির্লজ্জ। তা না হলে কেউ গোসল করে এসে ভেজা চুল না মুছে আবার খেতে বসে পড়তে পারতো। কিছু বললেই উত্তর দিত, আশ্চর্য, আমি কি অন্য কারোর সাথে কিছু করেছি নাকি? অবৈধ কিছু করেছি? না, তুই কিছুই করিসনি। তবে খাবার টেবিলে এভাবে যাবি না, ওভাবে বড়রা থাকে। পোষের কথা শুনে পার্বণ বিজ্ঞদের মতো করে বলে ওঠে, শোন পোষ, সেখানে উপস্থিত তোর এবং আমার শ্বশুর শাশুড়িরা প্রত্যেকে এসব করেছে, না হলে আমরা এসব কাজ করার জন্য পৃথিবীতেই থাকতাম না। পার্বণের এরূপ উল্টাপাল্টা লাগামহীন কথাবার্তা শুনে পোষ চুপ করে যায়। ও ও তারপর করতো কি? ঠিক তার পরের দিন গিয়ে ভিজে চুল হাত দিয়ে স্লাইড করে পানি ঝাড়তো। মানে কি পরিমাণ পুংটা ভাবা যায়? এখানেই এই ব্যক্তির কাজ শেষ নয়। এই পুরো রমজান মাসে জনাব পার্বণ মহোদয় দিনের বেলায় হুজুর আর রাতের বেলায় খেজুর হয়ে ঘুরে বেরিয়েছে। রাতে পোষ ছাড়া কিছুই বুঝতো না, আর দিনের বেলা পোষকে চিনতও না। ড্রামা করে পোষকে জোর জবরদস্তি নিজের রুমে থাকার জন্য আনে পার্বণ। রাতে আদর দিতে দিতে জান কলিজা ডেকে ডেকে সেই রেখে উঠে যেই পোষ পার্বণের রুমে যায়, তখনই, আপনি কে খালাম্মা? আমি কি আপনাকে চিনি? ওর কথা শুনে তারপর পোষ ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। আর পার্বণ সে পোষকে নিজের রুম থেকে বের করে দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিত। পোষ তখন ঠিক করে এর প্রতিশোধ সে রাতে তুলবে। করেও তবে পার্বণ তো পার্বণই, সে জোর জবরদস্তি করে টেনে হিচড়ে ঠিকই নিয়ে যেত। এইভাবেই পুরো 1 মাস পার্বণের নাটক চলেছে, যা পোষকে সহ্য করতে হয়েছে। অবশেষে সেই নাটকের সমাপ্তি ঘটেছে আজ। কী যে শান্তি লাগছে! এসব ভাবতে ভাবতেই শুনতে পাই পার্বণের হাঁক ডাক। এত জোরে ডাকছে যে রাস্তা দিয়েও মানুষ শুনবে। না, শান্তি আর এ জীবনে পোষ পাবে না। যেদিন থেকে এই বান্দা জানতে পেরেছে পোষর বউ, সেই দিন থেকেই এর অত্যাচার দ্বিগুণ বেড়ে গেছে। অনিচ্ছার সত্ত্বেও উঠতে হলো পোষকে। ধূপধাপ পা ফেলে দরজা পর্যন্ত যেতেই দেখতে পাই পাজামা পাঞ্জাবি পরে এক স্নিগ্ধ পুরুষকে। অপলক পার্বণের দিকে তাকিয়ে রয় পোষ। এই ছেলেকে এত পবিত্র ও স্নিগ্ধ লাগছে যে কেউ বলবেই না এ ছেলে শয়তানের বন্ধু। এতক্ষণে সব বিরক্তি কোথায় যেন কর্পূরের মতো উড়ে গেছে পৌষের। পোষকে নিজের দিকে তাকিয়ে এভাবে পলকহীন তাকিয়ে থাকতে দেখে মনে মনে সন্তুষ্ট হয় পার্বণ। ভাবে, যাক, বউয়ের পছন্দ হয়েছে, তবে এত কষ্ট সার্থক আমার। বেশ ভাব নিয়ে পাঞ্জাবির কলার ঝাঁকিয়ে পার্বণ বলে, কি লাগছে না আমাকে নায়ক নায়ক? আমি জানতাম। কি করব? আমি আসলেই এত সুন্দর যে আমাকে সব সময় সুদর্শন দেখায়। থতমত খাই পোষ, মনে মনে বলে, ইস, কি করলি এটা তুই পোষ? এখন তো এই ব্যাটার ভাবে ঠেলায় পাই পড়বে না মাটিতে। কথা গুছিয়ে নিয়ে পোষ বলে, মোটেই না। কি মোটেই না? তুই একটু আগেও তো তুই কেমন ট্যাপ ট্যাপ করে আমার দিকে তাকিয়েছিলি।
পোষ বিস্মিত হওয়ার ভান করে বলে, কে? আমি? অসম্ভব। পোষের অস্বীকার করতে দেরি, কিন্তু পার্বণের ওর গাল ঠেসে ধরে চুমু খেতে দেরি হয়নি। সাবধান করে বলে পার্বণ, খবরদার পোষ, নামাজ পড়তে যাচ্ছি, ততক্ষণ সবুর কর। এসে তোকে দেখছি। নামাজের আগে আমি অশ্লীল কাজ কারবার করতে উত্ত্যক্ত করিস, সাহস কত বড়! আহাম্মক বনে তাকিয়ে থাকে পার্বণে যাওয়ার পানে পোষ। কী বললো এটা? ও কখনো কে অশ্লীল কাজ করতে উত্ত্যক্ত করলো? যেতে যেতে পৌষের উদ্দেশ্যে পার্বণ বলে, নতুন জামা পরে আমার রুমে গিয়ে বসে থাকবি। নামাজ পড়ে এসেই জানি তোকে আমার রুমে পাই। যদি না যাস তাহলে দেখিস কি করে। কি করবি তুই? বেশি কিছু না, শুধু তোর গোসল করতে করতে ঠান্ডা বাঁধিয়ে দিব। ভূতা মুখ করে দাঁড়িয়ে আছে পোষ, সামনেই পার্বণ। তখনকার দেওয়া থ্রেটের জন্য না এসে থাকতে পারেনি পোষ, তবে সেও একটা ফোন দিয়ে এসেছে। আজকে ওর পকেট ফাঁকা করবেই পোষ। যদিও পোষের সন্দেহ আছে এই ব্যাটা ফকিরের কাছে কিছু আছে কিনা তাও। পার্বণ, আমার সালামি দে। কী চাই তোর? সালামি, ঈদ সালামি। সেটা আবার কী জিনিস? খায় না মাথায় দেয়? তেতে উঠে পোষ, দেয় বসিয়ে এক লাথি ওর পশ্চাৎ দেশে। আউ! এভাবে কে স্বামীকে মারে? জল্লাদ। আমি মারি। এখন তাড়াতাড়ি সালামি বের কর। সালাম কর আগে। পার্বণ ভেবেছিল পোষ নাকচ করবে ওর প্রস্তাব, কিন্তু না, ওকে অবাক করে দিয়ে পোষ সালাম করে। এবার দে। ফাঁকা কাশি কাশে পার্বণ বলে, স্বামীকে মেরেছিস, তোকে আবার কিসের সালামি? এতক্ষণ ধরে জমিয়ে রাখার রাগ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারে না পোষ। পার্বণের বাচ্চা, তুই টাকা দিবি কিনা বল। কথা শেষ করেই ঝাঁপিয়ে পড়ে পার্বণের উপর পোষ। পার্বণকে নিয়েই বেডের উপর পড়ে। ক্ষান্ত হয় না তাতে পোষ। ওর উপর উঠে ওর দু হাত বেডের সাথে চেপে ধরে। জোশে এসে পোষ বেমালুম ভুলে গেছে ওর অবস্থান, তবে পার্বণ ভোলেনি। ও মিটি হাসছে, দেখতে চাইছে কি করে পোষ। হঠাৎ পৌষের খেয়াল আসে ও আসলে করছে কি। ওর অবস্থান বুঝতেই শিউরে ওঠে পোষ। চুপচাপ পার্বণের উপর থেকে উঠতে নিলেই এবার পোষকে নিজে চেপে ধরে পার্বণ। এতক্ষণ ধরে পার্বণ খেয়াল করছিল পোষের কার্যকলাপ। যখনই দেখল পোষ উঠতে নিয়েছে তখনই ওর নিজের কাজ শুরু করে দেয়। বাঁকা হেসে পার্বণ বলে, তোকে সালামি দিব, নিবি না? চকচক করে ওঠে পোষের চোখ। ও উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানাই, দিব, তবে একটা শর্তে। কি? যত টাকা সালামি তার দ্বিগুণ চুমো। অর্ধেক তুই আমাকে দিবি, বাকি অর্ধেক আমি তোকে দিব। পুষ্পছায়া বাড়িতে পূর্ণাদের দাওয়াত পড়েছে। ওরা সেখানেই আজ দুপুরের খাবার খাবে। পূর্ণা আর বনচাপা ফ্রেন্ড তো হয়ই, সাথে দূর সম্পর্কের আত্মীয় হয়, তাই সপরিবারে দাওয়াত দেওয়া হয়েছে পূর্ণাদের। রান্নাবান্না শেষ, এমনকি খাবার ডাইনিংয়েও দেওয়া হয়ে গেছে। এখন শুধু পালা খাবার খাওয়ার। সবাই এসে পড়েছে, তাদের নিজ নিজ বরাদ্দ আসনে বসেও পড়েছে, শুধু একজন বাদে, আর সে হলো কালমেঘ। বাহিরে গিয়েছিল, এসেছে একটু আগেই। দ্রুত ফ্রেশ হতে গিয়েছে যাতে সবার সাথে বসতে পারে। চারিদিকে শুধু চামচের টুংটাং আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই নেই। কেউ কোনো কথা বলছে না। এতটাই নীরব পরিবেশ। এই নীরব পরিবেশটাই সহ্য হচ্ছে না পূর্ণার। হবে কী করে? ওর যে ভীষণ চাপ পেয়েছে বায়ুত্যাগের, কিন্তু এরকম নিস্তব্ধ পরিবেশে ওর পাদের আওয়াজ বোমা বিস্ফোরণের মতোই শোনাবে। সাথে লজ্জা তো আছেই, তাই তো নিজের সর্বোচ্চ চেষ্টা করছে চেপে যেতে চাইলেও পারছে না। নাক মুখ লাল হয়ে উঠেছে। ওর চেহারার করুণ দশা দেখে বকুল জিজ্ঞেস করে, আরে পূর্ণামা, তোমার চেহারায় কী হয়েছে? ভরকে যায় পূর্ণা। মেকি হেসে জবাব দেয়, হে ওই মানে আন্টি, অ্যালার্জি প্রবলেম। পূর্ণার কথা শুনে গন্ধরাজ বিস্মিত গলায় জিজ্ঞেস করেন, অ্যালার্জি প্রবলেম? কিন্তু তুমি তো কিছু খাওনি, খাওয়ার আগেই অ্যালার্জি? গন্ধরাজের কথায় পূর্ণার মস্তিষ্ক কোমায় চলে গেছে। আসলেই তো, খাওয়ার আগে আবার অ্যালার্জি হয় কিভাবে? কিন্তু কিছু একটা তো বলতে হবে, তাই যা মাথায় আসে তাই বলে দেয়। ও না, মানে ঘ্রাণে। হ্যাঁ, ঘ্রাণে। খাবারের ঘ্রাণ নাকে এসে লেগেছে, ব্যাস আমার অ্যালার্জি হয়ে গেছে।
সকলে একসাথে বলে ওঠে, আর পূর্ণাও আর নিজের পাদ আটকে রাখতে পারে না, ঠুস করে বেরিয়ে যায়। তবে পূর্ণার ভাগ্য বোধ হয় ওর সহায় ছিল, তাই তো যখনই ও বায়ু ত্যাগ করলো ঠিক তখনই ওর পাশের ফাঁকা চেয়ার টেনে বসলো মেঘরাজ। কালমেঘ। চেয়ারের আওয়াজের কারণে পূর্ণার পাদের আওয়াজ আর শুনতে পায়নি কেউই। শব্দে ঝামেলা মিটলেও গন্ধ, এখন এই গন্ধ কি করবে সে? সেটাই ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে পূর্ণার। অবশেষে পূর্ণাকে আর বেশি ভাবতে হয় না, তার আগেই শুনতে পায় বকুলের গলা। এই ছেলে, তোকে কতবার করেছিলাম না, কালকে ইফতারে এত ভাজা পোড়া খাস না, তবুও খেলি। এখন দেখ পরিবেশটা কিভাবে দূষণ করে দিয়েছিস। বকুলের কথার তালে তাল মিলিয়ে বনচাপাও বলে, শুধু নিজের ভাগেরটা না, আমার ভাগের থেকেও খেয়েছিল। এই ছেলে, ওঠো তুমি, টেবিল থেকে গন্ধে বসা যাচ্ছে না। গন্ধরাজের কথা শেষ হতেই মুখ খুলে কালমেঘ। আশ্চর্য, কিসের গন্ধ? আর আমি বসলামই মাত্র, আগে খাবার খেয়ে তো নি। তাছাড়া কিসের গন্ধের কথা বলছো তোমরা? আমার নাকি তো কিছুই লাগছে না। লাগবে কিভাবে? নিজের পাদের গন্ধ কেউ নিজে পায় নাকি আবার? মায়ের কথা শুনে বিস্মিত হয় কালমেঘ, অবাক সুরে বলে ওঠে, পাদ? মূলত কালমেঘে ঠান্ডা লাগায় ওর নাক বন্ধ, তাই কোনো গন্ধই নাকে পাচ্ছে না। যেহেতু কালমেঘ আসার সাথে সাথেই গন্ধ সবার নাকে লাগে, তাই সবাই এটাই ভাবে পাদ কালমেঘই দিয়েছে। তাছাড়া পূর্ণার পাশেই কালমেঘ বসার কারণে সবাই এরকমটা ভাবতে বাধ্য হয়। এদিকে পূর্ণা মনে মনে বলে, হে আল্লাহ, তোমাকে লাখ লাখ শুক্রিয়া, আজকের মতো বাঁচিয়ে দিলে। নিয়ত অনুযায়ী যাওয়ার সময় মসজিদে 5 টাকা দান করে যাব। পার্বণের শর্ত শুনে মানতে চায় না পোষ। ও ভাবে এতগুলো চুমু জীবনেও সম্ভব না। আসলে ব্যাপারটা হালকাভাবে নিচ্ছে ও, তাও রিস্ক নিতে চায়নি পোষ। এ ব্যাটা পার্বণের কোনো ভরসা নেই। আপাতত কম করে অ্যামাউন্ট বলে ওকে বাঁচিয়ে দেখা যাক। যে কথা সেই কাজ। শুকনো কাশিকে সে পোষ বলে, আমি জানি তোর কাছে টাকা নেই, তুই গরিব মানুষ। পোষের কথার মাঝেই ফোড়ন কাটে পার্বণ, বলে, অর্থের দিক থেকেই পার্বণ গরিব হতে পারে, কিন্তু সে তার বউ আদরের কখনোই গরিব নয়, বরং সবার থেকে বড়লোক। পার্বণের পিঠে ঠুসঠাস দুটো কিল বসিয়ে দেয় পোষ। পিঠে হাত দিয়ে ডোলে নাটকীয়ভাবে পার্বণ বলে ওঠে, ওরে মা রে, বাবা রে, ওরে আমার ছানা রে, ওরে আমার ভাই রে, খালা রে, থুড়ি, ওরে শাশুড়ি রে, ওরে শ্বশুর রে, গেলাম গেলাম গেলাম, আমার পিঠটা আজ শহীদ হয়ে গেল। উফ, চুপ কর, তোর ড্রামা বন্ধ কর, ড্রামাবাজ একটা। আমার কথা শেষ করতে তো দে। ঠিক আছে বল, তোর উপর কৃপা করে আমি 100 টাকা সালামি দাবি করছি। ছি, তুই এ আমার মহান ব্যক্তি পার্বণের বউ হয়ে এত কম টাকা চাচ্ছিস? যাই হোক, কাছে আয়। পার্বণের কথা শুনে ভাঁজ পড়ে পোষের কপালে। জিজ্ঞেস করে, টাকার সাথে কাছে যাওয়ার কি সম্পর্ক? আগে আয় তো। ছোট ছোট চোখ করে পার্বণের দিকে তাকিয়ে এগিয়ে যায় পোষ। পোষ আসতে দেরি কাছে, কিন্তু পার্বণের ওকে চেপে ধরতে দেরি হয় না। এই, কি করছিস? ছাড় আমায়। হুস, আমি এখন আদর করব। পোষের চোয়াল চেপে ধরে ওর মুখটা নিজের কাছে নিয়ে আসে। টপাটপ ওর গালে, মুখে, থুতনিতে, কপালে, নাকের ডগায়, এমনকি চোখের পাতায়ও চুমু খায় পার্বণ। মোট কথা, পোষের চেহারায় এমন কোনো জায়গা বাদ নেই যেখানে ও চুমু খায় না। পোষের সারা মুখ ভিজে গেছে ওর চুমুর ঠেলায়। পার্বণ মোট 34টা চুমু খাই পোষের সারা মুখ জুড়ে, ঠোঁট পাতে। এবার মুখ ছেড়ে নিজের দিকে নেমে আসে পার্বণ। গলার কাছে মুখ গুজে ভারী শ্বাস ফেলতে ফেলতে বলে ওঠে, আজ শুধু চুমুই, কোনো ব্যথা দিব না তোকে, প্রমিস। পার্বণের উত্তপ্ত নিঃশ্বাসগুলো পোষের গলায় আছড়ে পড়ছে, আর পোষ কেঁপে উঠছে। ওর শ্বাস আটকে যাচ্ছে। ও পার্বণের গলা জড়িয়ে ধরে। পোষের রেসপন্সে পার্বণের ঠোঁটে খেলে যায় এক টুকরো হাসি। শুকনো চুমু, ভিজে চুমু, বেশ কিছু সময় ঠোঁট চেপে চুমুও খায় পার্বণ। মোট কথা, যতভাবেই চুমু খেতেও জানে, সবভাবেই চুমু খাচ্ছে পার্বণ। পার্বণের প্রতিটি চুমু পোষকে পাগল করে দিচ্ছে। ও আরেকটু শক্ত করে স্বামী নামক পুরুষটিকে আঁকড়ে ধরে। পোষের গলায়, ঘাড়ে লাল হয়ে গেছে। অতিরিক্ত চুমুর ফল এটা। কথা অনুযায়ী 50টা চুমু খেয়েই থামে পার্বণ। ঠোঁটে চুমু না দেওয়ায় একটু অবাক হয় পোষ, তবে মনে মনে খুশি হয়। চুমু দেওয়ার শেষ না, এখন তাহলে সালামি দে।
চুমু দেওয়া শেষ, কিন্তু চুমু নেওয়া তো শেষ হয়নি। ঠিক যেটা ভেবেছিল সেটাই হলো। কোন দুঃখে যে সাময়িক খুশি হয়েছিল পোষ, এখন কপাল চাপড়াচ্ছে। সালামি দাও। হেমন্তের কথা শুনে আকাশ থেকে পড়ল বোধহয় বনচাপা। অবাক হয়ে জিজ্ঞেস করলো, সালামি কেন দিব তোমাকে? বিকেল হয় পার্কে এসেছিল বনচাপা, এমনিতেই মাইন্ড ফ্রেশ করতে, কিন্তু এখানেও পিছু নেয় হেমন্ত নামের বান্দরটা। বনচাপা যেখানে যেখানে যায় হেমন্ত সেখানে সেখানে হাজির, মানে ওর পিঠে আঠার মতো লেগেছিল। শেষে বিরক্ত হয়ে যখন হেমন্তকে জিজ্ঞেস করলো, সমস্যা কি, এভাবে চিপকে আছো কেন? অতঃপর জবাবে হেমন্ত উপরের কথাটা শুনিয়ে দেয় বনচাপাকে। তুমি না আমার বড়? কপাল কুঁচকে গেল বনচাপার। বলল, তো জানো না ছোটদেরকে বড়দের ঈদ সালামি দিতে হয়? এতদিন তো বড় বললে মানতে না, এখন এত বড় বড় করছো কেন? এতদিন তো বউ বউ করলে বড় বড় করতে, এখন তাই আজ সালামি যায় আমার। আশ্চর্য, এতদিন বড় যেহেতু মানোনি, তাই আজও মানা লাগবে না? তাহলে মেনে নিচ্ছে তুমি আমার হবু বউ? এই কথা আবার আমি কখন বললাম? একটু আগেই তো বললে তোমার বড় না মানতে, তাহলে তো বউই হলে। এখন বলো, আমার ডিলে রাজি? কিসের ডিল? হয় সালামি দিবে, না হয় আমার সাথে কমিটমেন্টে আসবে। পার্বণ চাইবে আর ও সেটা আদায় করবে না, তাও আবার হয় নাকি? হয় না। অগত্যা পুরুষকে রাজি হতে হয় পার্বণকে লিপ কিস করার জন্য। তবে আজ একটু ভিন্ন হয়েছে কিসের ধ তবে আজ একটু ভিন্ন হয়েছে কিসের ধরন। এতদিন পার্বণ পৌষকে চেপে কিস করত, আজকে পৌষের কাজ হলো সেটা, মানে পার্বণকে কিস করা। ও, আমাদের দয়ালু পার্বণ আবার অতি দয়াশীল। কেননা একটু আগে যখন পৌষ বলেছিল, এতগুলো চুম্বু আমি দিতে পারবো না। সমস্যা নেই। সত্যি খুশি হয়ে যায় পৌষ। তবে ওর খুশি বেশিক্ষণ থাকতে পারে না, কারণ পার্বণ বলে, তুই তো একটা কিস করবি লিপে, যেহেতু তোর ভাগে 50টা চুমু পড়েছে, তাই 50 মিনিট ধরে লিপ কিস করবে। তোর অসুবিধা হলে মাঝে শ্বাস নেওয়ার বিরতি দিব। নো টেনশন। কি আর করার, যেহেতু পার্বণ বলেছে কিস করতে, তখন যাই হোক কিসও নিয়েই ছাড়বে। ফোঁস করে একটা দম ছেড়ে কিস করার জন্য প্রস্তুত হয় পৌষ। ওর এখন তালবাহানা দেখে বিরক্ত গলায় পার্বণ বলে, আরে বাবা, তুই যুদ্ধ করতে যাচ্ছিস না, নিজের স্বামীকে চুমু খেতে যাচ্ছিস। সিম্পল একটা লিপ কিস। কোচো সিম্পল। ছি পোষ, তুই তো আমার নাক কাটবি। এতদিন ধরে চুমু খাওয়াই শেখাতেই পারলাম না। হাই, এই মুখ আমি কাকে দেখাবো? হয়েছে তোর? হুম। নিজের ছোট দু হাতের আঁচলায় পার্বণের মুখ ধরে পোষ, তারপর চোখ বুজে আস্তে আস্তে মেয়েলি ঠোঁটটা এগিয়ে নেয় পুরুষ ঠোঁটের নিকটে। এই তো, ঠোঁট দুটো একদমই ছুঁই ছুঁই, কিঞ্চিত ফাঁকা, মিলিত হবে ন্যানো সেকেন্ডের মাথায়। দুটো অধরের মিলন ঘটল বলেই। এই তো, পোষ তার চোখ খিজে বন্ধ করে আছে, পার্বণের চোখ জোড়াও বন্ধ। তবে সে বহুত খুশিতে আছে। বউ তার কিস করবে, তাও কিনা নিজে থেকে। পুরুষ ঠোঁটের সাথে মেয়েলি ঠোঁটে ছুঁই ছুঁই হতেই এমন কিছু হয়ে যায় যার জন্য পোষ পার্বণ দুজনেই কেউই প্রস্তুত ছিল না। পোষ কাজুমাজু করছে আর পার্বণ ও পুরো স্তব্ধ বনে গেছে। বুঝতে চেষ্টা করছে আসলে হয়েছে কি, ঘটল কি মাত্র। হ্যাঁ, সরি, আমি মুছিয়ে দিচ্ছি। কথাটা বলেই হাতের কাছে যে পেয়েছে সেটা দিয়েই পার্বণের মুখ মুছতে ব্যস্ত হয়ে পড়ে পোষ। মুখ মুছতে গিয়ে এক ভুলের মধ্যে আরেক ভুল ঘটিয়ে ফেলে সে। খাটের নিচে পা মোছা দানা রাখা ছিল, সেটা দিয়েই পোষ কাজ সেরে ফেলতে নিয়েছিল। একে তো বমি, তার উপর পা মোছার দানা দিয়ে কিনা মুছে। পোষের হাত সরিয়ে দিয়ে খ্যাক করে উঠল পার্বণ। পোষের বাচ্চা, চুমু খাবি না বললেই তো হতো, বমি করার কি দরকার ছিল? আসলে হয়েছে কি, যখনই পোষ পার্বণকে কিস করতে নেবে, ঠিক তখনই ওর মুখের উপর বমি করে দেয়। পোষ নিজেও বুঝতে পারেনি কি থেকে কি হয়ে গেছে, কি বলবে তাও বুঝতে পারছে না। তাই নিজের 32 পাটি দাঁত দেখিয়ে মিনমিন করে বলে, সরি, বুঝে গেছি, আমার আর এ জীবনে বউয়ের আদর খাওয়া হবে না। কথা শেষ করে পোষের দিকে তাকাতেই থেমে যায় পার্বণ। মুখটাকে ইনোসেন্ট বানিয়ে রেখেছে পোষ, সাথে চেহারাটাও কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। পার্বণও তাই আর কোনো নাটক করলো না, স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর, ঠিক আছিস তুই? হুম, আমি ঠিক আছি।
পাশের টেবিল থেকে পৌষের দিকে পানির গ্লাস এগিয়ে দিল পার্বণ। বলল, নে পানি খা। হঠাৎ এভাবে বমি করলি? পানি খেয়ে জবাব দিল পৌষ, জানি না। আচ্ছা সমস্যা নেই, আমি দেখছি এগুলো। তুই বরং ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে আয়। পৌষও সম্মতি জানিয়ে চলে গেল। আর পার্বণ নিজের দিকে তাকিয়ে একবার ফোঁস করে শ্বাস নিল। ওর ওর টেনশন হচ্ছে পৌষকে নিয়ে। কি হলো হঠাৎ? বমি কেন করলো? তাছাড়াও পৌষকে অসুস্থ দেখাচ্ছে। না, এভাবে আর বসিয়ে থাকা যাবে না। বাবা মাকে বলতে হবে, দরকার পড়লে ডক্টরও দেখাবে। আসলে পৌষ খুব সেন্সিটিভ। ওর ছোটোখাটো কিছু হলেও বাড়ির কেউ বসে থাকে না। তাছাড়া গতকালকেও ও বমি করেছিল, তখন ব্যাপারটা গ্যাস্ট্রিক বলে ধরে নিয়েছিল পৌষ পার্বণ। এখন আবার আজকেও করলো। না না, আর বসে থাকলে চলবে না। পার্বণ তার বউ নিয়ে খুব সিরিয়াস। আ যত জোরে সম্ভব তত জোরে চিৎকার করছে আর দৌড়চ্ছে বসন্ত। বসন্ত একাই না, সাথে আছে তার পুকি আম্রপালি। ওরে বলদ, হাতের সিঙ্গারা ফেল। দৌড়তে দৌড়তেই জবাব দেয় বসন্ত, না কক্ষনো না। জান থাকতে আমি আমার সিঙ্গারা ওই দুষ্টুদের দিব না। কুত্তার কামড় খেলে বুঝবি মজা, তখন ইঞ্জেকশনের বদলে তোর পাছায় সিঙ্গারা দিতে বলবো। বলতে বলতে আম্রপালি নিজেও জান প্রাণ লাগিয়ে ছুটছে। সাথে বসন্ত গালি দেওয়া, ওর গোষ্ঠীর তুষ্টি করা ও চিৎকার তো ফ্রি আছেই। কয়দিন পর পর বসন্তের মাথায় নতুন ক্যারা ওঠে। এই যেমন এবার ইচ্ছে হয়েছে ডেটিংয়ে যাবে আম্রপালিকে নিয়ে। আম্রপালিও রাজি হয়ে যায়। ওরা দিন সময় ঠিক করে, সেই অনুযায়ী আজকে বিকেলে বের হয়। হাত ধরে হাঁটে, ঘুরে বেড়ায়, লাফাই, খায়, সব কিছুই স্বাভাবিক আর সুন্দরভাবেই ঘটছিল। যা ভাবনায় ফেলে দেয় আম্রপালিকে। বসন্ত আছে আর কোনো ঝামেলা হচ্ছে না, তাও আবার সম্ভব নাকি? আম্রপালি সন্দেহ সত্যি করে দেয় আমাদের বসন্ত বাবাজি। 4টা সিঙ্গারা কিনে বসন্ত খাওয়ার জন্য। তুই খা, বেশ ভালো কথা। কিন্তু না, মহাশয় সিঙ্গারা নিয়ে যান কুত্তা খোঁচাতে। কী মনে করছে কে জানে। কুত্তার সামনে গিয়ে সিঙ্গারা ধরে তু তু করা শুরু করে দেয়। এটা দেখে তো আটকে ওঠে আম্রপালি। বলে, ওই তুই ওদের খোঁচাচ্ছিস কেন এভাবে? ভালো লাগছে। তোর ভালো লাগা বের হয়ে যাবে কুত্তা খেপলে। বলতে দেরি, কিন্তু কুকুরগুলোর খেপতে দেরি হয় না। বারবার ওদের মুখের সামনে খাবার ধরে আবার নিয়ে যাচ্ছে। ওরা তো খেপবেই। ব্যাস, সেই থেকে সিঙ্গারা সমেত বসন্ত দৌড়চ্ছে ওর পাশে, আম্রপালি দৌড়চ্ছে। আর ওদের দৌড় করাচ্ছে ওদের পিছন দৌড়তে থাকা কুকুর মহোদয়রা। তোর ডেটিংয়ের কপালে পিছার বাড়ি। হে হে জান বাবু, রাগ করে না। তুই সিঙ্গারা ফেল, কই যে অ্যাটাক করবে। বসন্তের বাচ্চা ফেল। আমার বাচ্চারা তো এখনও আসেনি, আসলে ফেলে দিবে। পার্বণ এবার পাগলই হয়ে যাবে। পাগল হবে না? যে বউ ছাড়া থাকতে পারে না সেই কিনা এখন বউয়ের কাছে যেতে পারছে না। যতবার যাচ্ছে কাছে ততবার গন্ধ গন্ধ করছে। বলছে নাকি ওর গা থেকে গন্ধ। মানলো, তাই গেঞ্জি পাল্টে একদম ফ্রেশ নতুন গেঞ্জি পরলো। তাও কাছে গেলেই বলে গন্ধ। চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করলেও সেটা দমিয়ে সেন্ট মেরে গেছে। ও মা, তাও নাকি গন্ধ লাগছে। আশ্চর্য হলো কি ওর বোর? বউকে আদরের অভাবে এদিকে ওর এনার্জি ফল করছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে শেষে গোসল করে নতুন জামা কাপড় পরে একদম ফ্রেশ হয়ে পৌষের কাছে যায় পার্বণ। পৌষ তখন তার নাক ছিটকায় না, গন্ধও করে না। খুশি হয়ে যায় পার্বণ, তবে সেগুড়ে বালি। যেই মুখটা কাছে নাই অমনি ওয়াক ওয়াক আওয়াজ তুলে বমি করতে নাই। বলে, দূরে সর, তোর মুখ থেকে বাজে গন্ধ আসছে। পার্বণ বেচারা পারলে হাত পা ছুঁড়ে কান্না করে, কাঁদো কাঁদো হয়ে জানায়, জান এমন করছিস কেন? সেই যে কটা চুমো খেলাম, তারপর থেকে তোর ধারেও ঘেঁষতে দিচ্ছিস না। আগে তুই দূরে সরে কথা বল। অগত্যা দূরে সরতে হয় পার্বণকে। ও বেচারা শেষে দিশা না পেয়ে ছুটে যায় মায়ের কাছে। ফাল্গুন তো আবার আরেকজন। পুরো বাড়ি মাথায় করে নিয়ে ছোটে পার্বণের রুমে, যেখানে বিছানায় আগে থেকে শুয়ে আছে পৌষ। রুমের এক কোণায় এতিমের মতো দাঁড়িয়ে আছে পার্বণ। এছাড়া আর করবেই বা কী বেচারা? বউয়ের কাছে যেতে পারছে না। এর থেকে বড় কষ্ট আর হয়? পৌষের মাথার কাছে বসে আছে বর্ষা। বলেন, পৌষ আমার বাচ্চা, কি হয়েছে মা? মায়ের চিন্তিত চেহারার দিকে এক নজর তাকায় পৌষ। পরপরই দেখতে পাই মায়ের কাছে বসে আছে মাগ।
যে ওর আঙুল টানছে। ডান পাশে বসে হাত তুলছে ফাল্গুন, আর বাম পাশে বসে আছে চৈত্র। সবার দিকে তাকানো শেষে আবারও তাকায় নিজের মায়ের দিকে, যে ওর মাথায় চুল টেনে দিচ্ছে। ও কিছু বলবে তার আগেই মাগ বলে ওঠে, পরশু না, এখন ঠিক আছে? ঠিক আছো তুমি? বেশি খারাপ লাগছে? পরশু দুই ছোটো করে বলে, আমি ঠিক আছি, তোমরা এত চিন্তা করো না। ঠিক তখনই ফাল্গুন বলে, ওই হাদারামের কথা নাই, বাদই দিলাম। পোষ, তুই যে অসুস্থ, একবার বমি করলি, তা আমাদের কাউকে জানাবি না? চৈত্র মায়ের সাথে তাল মিলিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মা তো ঠিক কথাই বলেছে, তোর এই আপাকে বলেও তো পারতি। কথা শেষ করে পার্বণের দিকে কটমট করে তাকাতেই এবার মুখ খোলে পার্বণ, আরে কি আজব, আমাকে কথা শোনাচ্ছ কেন? আমি তো তোমাদের বললাম। না হয় তোমাদের আদরের পোষ তো কিছুই বলেনি। সবার কথার মাঝে পোষ বলে, পার্বণের কোনো দোষ নেই, আমি ওকে জানাতে বারণ করেছিলাম। ওদের কথার মাঝে সেখানে ডক্টর নিয়ে উপস্থিত হলো বৈশাখ ও আষাঢ়। জ্যৈষ্ঠ বাড়ি নেই, কাজের জন্য বাইরে গেছে। ডক্টরটি পোস্টদের পরিচিত হওয়ায় কোনো সমস্যা হয়নি। পার্বণকে ইশারা করতেই ও একটা চেয়ার এগিয়ে দেয়। ডক্টরের নাম লেবু। ওনার এই অদ্ভুত নামের পিছনে ওনার দাদু তালের হাত আছে। এই নাম নিয়ে যে কত হাসির মধ্যে পড়তে হয়েছে সেসব যাকে। লেবু পোষকে দেখে, পরীক্ষা নিরীক্ষা করে, ওর চোখ দেখে, জিহ্বা দেখে, শেষে জানতে চাই কী কী সমস্যা হচ্ছে। বমি হচ্ছে, সব কিছু কেমন গন্ধ গন্ধ লাগছে, মাথা ঘোরায়? জি, আচ্ছা। তারপর ডক্টর লেবু আরও কিছু জিজ্ঞেস করেন এবং বিজ্ঞদের মতো করে কিছুক্ষণ হাবিজাবি ভাবেন। তারপরই তিনি বোম ব্লাস্ট করেন। সকলের উদ্দেশ্য করে পোষকে বলেন, কংগ্রাচুলেশন পোষ, তুমি মা হতে যাচ্ছ। খবরটা শুনতে দেরি, পোষের জ্ঞান হারাতে দেরি হয় না। এটা দেখে পার্বণ, বিয়ের কথা শুনেও জ্ঞান হারাচ্ছে, মা হওয়ার কথা শুনেও জ্ঞান হারাচ্ছে, এখানে জ্ঞান হারানোর মতো হলো কি? পোষে জ্ঞান হারিয়েছে সেদিকে পার্বণ বাদে কারোরই খেয়াল আছে কিনা জানা নেই, কিন্তু সবাই কোমায় ঠিকই চলে গেছে। তাদের মাথায় বুঝি আকাশ ভেঙে পড়েছে। ফাল্গুন একবার পৌষের দিকে তাকাচ্ছে তো একবার পার্বণের দিকে। ও ভাষা হারিয়ে ফেলেছে। ও ও এটাই ভাবতে পারছে না এ ছেলে নাকি বাপ হবে। এই ছেলে, আশ্চর্য কথাবার্তা। বর্ষা ভাবছে, এই তো সেদিন তার ডিম ফুটে তার ছাউ বের হলো, এখন নাকি সেই ছাউ ডিম দিবে, তারপর বাচ্চা ফোটাবে। আজ তাহলে উঠি আমি। সবার ঘোর ভাঙে। আশার রোবটের মতো হেঁটে ডক্টরকে এগিয়ে দিতে যায়। ডক্টর যেতেই বৈশাখ আর পার্বণকে, এই হতচ্ছাড়া ছেলে, বাপ হবি মানে? বাপ হব মানে বাবা হব? পার্বণের কান টেনে ধরে বৈশাখ, বললেন, বাবা হবি মানে? নাক টিপলে দুধ বের হয় যার, সে কিনা হবে বাবা? ফাল্গুনও এগিয়ে আসে, স্বামীকে বলে, দাও আরও জোরে দাও, নিজেই এখনও বাচ্চা, সে নাকি হতে চলেছে বাপ। আহা, লাগছে বাবা, ছাড়ো। লাগার জন্যই তো দিলাম। কিছুক্ষণ পর কান টেনে দেয় বৈশাখ। কান ডলতে ডলতে সবার দিকে তাকিয়ে বোকা বনে যায়। এক একজনের রিয়াকশন দেখে শিহরিত পার্বণ। ভাগ্যিস এখন তার ব্রাদার পার্টি হেমন্ত বসন্ত ভাদ্র নেই। তবে যাই হোক, পার্বণের বেশ ভালো লাগছে সবার মুখগুলো দেখতে। বহু কষ্টে হাসি চেপে আছে এক একজনের মুখে, যা এক্সপ্রেশন, হাঁ করে আছে সবাই, বলতে গেলে ফ্রিজ হয়ে আছে। কি বলবে তারা? যে ছেলে মেয়েকে এখনও ভাত খাইয়ে দেয়, ওরা মারামারি করলে ছুটিয়ে দেয়, একটাই আরেকটাকে মেরে ফাটিয়ে ফেলে, তারপর বিচার বসে, সেই তারাই নাকি মা বাবা হবে? এদেরকেই তো এখনও পালা লাগে, এরা আবার বাচ্চা কি পালবে? সবার মুখের দিকে তাকিয়ে শুকনো কাশি কেশে মনোযোগ আকর্ষণের চেষ্টা করে পার্বণ, সফলও হয়। সবাই তাকালে ও বলে, আশ্চর্য, এরকম রিয়াকশন দেওয়ার কি আছে? বাপ তো একদিন হতামই, আজ হোক কিংবা কাল। সবাই চিন্তিত বদনে পার্বণের রুমে বসে আছে বললে ভুল হবে, এক প্রকার ঘাঁটি গেড়েছে। পার্বণ বেচারা না পারছে কিছু বলতে আর না পারছে সইতে। এখন কোনো কথা বলা মানেই ওর ঘাড় মটকে দিবে বাড়ির লোক। পার্বণ তো ভাই এটাই বুঝতে পারছে না ও করেছে কি, জাস্ট বাবাই তো হয়েছে। পোষের জ্ঞান এখনও ফেরেনি। পরিবেশ খুব ঠান্ডা, কেউ কোনো কথা বলছে না, শুধু ফ্যান চলার ঘ্যাট ঘ্যাট আওয়াজ হচ্ছে, বাস। এই শব্দ ছাড়া আর কোনো শব্দই হচ্ছে না। ঠিক তখনই শোনা যায় অদ্ভুত এক গান, দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা,
জয়ফুলি সোলেমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা, কেল্লাই করে আল্লাহ আল্লাহ। যার কোথাও থেকে আসছে না, বরং পার্বণের ফোনের রিংটন থেকে আসছে। সিরিয়াস এক মোমেন্টে এমন উজবুক মার্কা আওয়াজ শুনে আরও খেপে যায় সবাই। একে ঘটিয়েছে এক কাণ্ড। ফাল্গুন খ্যাক করে উঠতেই পার্বণ ভ্যাটকাইয়া মায়ের দিকে তাকাই, পরপর সবার দিকে তাকাতেই বুঝতে পারে অবস্থা ভালো না। হে গাইস, আসসালামু আলাইকুম। পার্বণের বলতে দেরি, ফাল্গুনের পাশে থাকা পানির বোতল ওর দিকে ছুঁড়ে মারতে দেরি হয় না। বোতলের বাড়ি পিঠে পড়তে পিঠ ডলতে ডলতে রুম থেকে বের হয় পার্বণ, আর ওর যাওয়ার দিকে তাকিয়ে ফাল্গুন তেতে উঠে বলে, এক জাউরা জন্ম দিছি, জাউরার রিংটনও জাউরার মতো। এই পোলাই নাকি আবার বাপ হইছে। পরিচিত এবং খুব কাছের মানুষদেরই দাওয়াত করা হয়েছে। বিয়ের পরিকল্পনা আগে থেকেই করা ছিল, তাই যৎ সামান্য আয়োজন করা হয়েছে। ভাদ্র ও চৈত্রের বিয়ে পড়ানো শেষ। খরচ কম করতে বৈশাখ জানান পৌষ পার্বণকেও একই সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হবে। বৈশাখের কথার সাথে তার দুই ভাই জ্যৈষ্ঠ ও আষাঢ় মত দিলেও তাদের অর্ধাঙ্গিনীগণ নাকচ করেন। তবে পুরুষ পার্টি তো পার্টি, বউদের হাত পায়ে ধরে ঝুলে পড়ে রাজি করিয়েছে। সত্যি বলতে এই 12 মাসিনীদের একটাই ও ভালো মানুষ নেই, সবগুলোই এক একটা নমুনা। এই নমুনাদের ঘর থেকেই জন্ম নেয় আপডেট ভার্সন নমুনা। তাদের মধ্যে অন্যতম পার্বণ। বউ রাজি করানো তো শেষ, এখন পালা ওই নমুনা পৌষ পার্বণকে নিয়ে আসা। ওদের পিছনে দৌড়তে গিয়ে কত ক্যালোরি যে লস হয় আল্লাহ জানে। তাই ভাদ্র ও চৈত্রের বিয়ে পড়িয়ে দিয়েছে আগেই। এখন মিশন শুরু করার পালা। সারা বাড়ি খুঁজে খুঁজে অবশেষে পৌষ পার্বণের দেখা মিলে ছাদের এক কোণায় বসে আছে দুজনেই। ওদের নিকটে গেলেই আটকে ওঠেন মাগ, এমন চিৎকার দেন ঘরের সব এসে হাজির হয়। ফাল্গুন, বর্ষা তাদের ছাউদের এই অবস্থা দেখে রীতিমতো জ্ঞান হারাবে এমন উপক্রম। বিয়ে উপলক্ষে দুজনকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল। সেই সুন্দরের মাইরে বাপ করে দিয়েছে দুজনেই। জামা কাপড়ের অবস্থা আর রাখেনি। গাছ লাগানোর জন্য যে মাটি রাখা হয়েছিল সেগুলো জামায় সারা শরীরে লাগিয়ে বসে আছে। শুধু তাই না, দুজনের চেহারার তো যাচ্ছে তাই অবস্থা, কামড়, মিচড়ের দাগ। আর সবচেয়ে ডেঞ্জারাস যে কাহিনী ঘটিয়েছে তা হলো পৌষের ঝুটি করা চুলের গোড়ার থেকে নাই, সেটা পার্বণের হাতে। আর পার্বণের চুলে চুইংগাম। বোঝাই যাচ্ছে চুইংগাম মেরেছে বলেই পার্বণ পৌষে চুল যে কেটেছে। হাই হাই করতে করতে নিজ নিজ ছাউপোনাদের বগল দাবা করে নিয়ে হাঁটা দেয় মাগঞ্জ আর বাবাগঞ্জ। তারা তাদের পিছু পিছু যান। কিছুক্ষণ আগের করা ভয়াবহ হুলিয়া পাল্টে গরু থেকে এখন মানুষে রূপান্তর করা হয় পৌষ পার্বণকে। দুটোকেই টাক করে দেওয়া হয়েছে, না দিয়েও উপায় ছিল না। করেছে এমন, ভাদ্র যে বড় ভাই তবুও পুংটা কম না, ছোট ভাইকে চেতাতে ওস্তাদ। এখন তো সুযোগ পেয়ে গেছে, পার্বণের কানের কাছে মুখ নিয়ে ছড়া কাটে। টাকু টাক টাক করে, টাকুর বউ নাই ঘরে, টাকু কাইন্দা মরে বলেই খ্যাটখ্যাট করে হাসা আরম্ভ করে। আর হাসতে হাসতেই আবারও বলে ওঠে, ও সরি, ভুল হয়ে গেছে, টাকুর তো বউ হতে চলেছে। তারপর আবারও বোনের দিকে তাকিয়ে বলে, ওই পোষ টাকু, রানী কিরে খবর কি তোর? টাকলা পার্বণের টাকলু বউ পোষ, হা হা। কি আর জুটি, হ্যাঁ। যেহেতু পৌষ পার্বণ দুজনেই ছোট, তাই দুজনেই ভ্যা ভ্যা করে কান্না করে দেয়। ওদের কাঁদতে দেখে ভাদ্রের পিঠ বরাবর বর্ষার লাথি পড়তে দেরি হয় না, সবার সামনে কেলানি দিতে শুরু করে। বাঙালি মায়েরা বোধহয় এমনই, মাথা খারাপ হয়ে গেলে কোনো দিক খেয়াল থাকে না। উত্তম মাধ্যম দিয়ে শান্তি হয় বর্ষার। বেয়াদব একটা, অসভ্যদের সারাক্ষণ পুংটামি করবে। উপস্থিত জনতা অবাকের চরম পর্যায়ে। এমন ঘটনা তারা আগে কোথাও দেখেনি নাকি? সদ্য বিয়ে করা জামাইকে তার মা মেরে আত্মরা বানিয়ে দিয়েছে, আর 2 টাকলাকে বসিয়ে দিয়েছে বিয়ের জন্য। সবার মধ্যে থেকে ভাদ্রকে মারাই খুশি হয়েছে জনাব কাজী মহাশয়, কারণ এই ছেলে একটু আগেই তার নাম নিয়ে মজা উড়িয়েছে। হয়েছে কি জাতীয় নাম? হচ্ছে দুদু মিয়া। হয়েছে কি, কাজীর নাম হচ্ছে দুদু মিয়া। তো ভাদ্র অতি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, দুদু মিয়া এ আবার কেমন নাম? উনি বুঝি দুধ দেন যেমন গরু দেন? ব্যাস এইটুকুই তো বলেছিল বেচারা, কিন্তু তবুও ফেঁসে গিয়েছিল। বাবার হাতের কানমোলা খেতে হয়েছিল।
তারপর একে একে পৌষ পার্বণের বিয়েটাও হয়ে যায়। আর চৈত্রের ফোনে যে সুন্দর ছবিটা তোলা হয়েছিল সেটা এই দুটোকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে তোলা হয়েছিল। বিয়ের সময় আর পৌষ পার্বণ বেশি নখরা করেনি, কারণ একেই ওরা কিছু বোঝেনি, তার উপর আকাম করার জন্য 2 টাকলু সেই মায়ের খাইছে মায়েদের কাছে। তবে হ্যাঁ, পার্বণকে যখন ফাল্গুন বলে এবার থেকে তুই আর পৌষ একসাথে থাকবি, তখন পার্বণ নাক সিটকে বলেছিল, কি আমি এই জঙ্গলির সাথে থাকবো? আমি ওর সাথে থাকতে পারবো না। অতীত শেষ, বর্তমান। কুত্তা দৌড়ানি খেয়ে এক প্রকার রকেটের গতিতে দৌড় দিয়েছে বসন্ত আম্রপালি। এতবার বলেছে সিঙ্গারা ফেলতে, তাও ফেলেনি বসন্ত। অগত্যা দৌড়তে হয়েছে তাদের। দৌড়তে দৌড়তে পিছনে ফিরে দেখে কুকুরগুলো আর নেই। তখন থেমে যায় আম্রপালি। কিছু একটা ভেবে কুটিল হাসে সে। তার থেকে সামনে দৌড়ানো বসন্তকে উদ্দেশ্য করে বলে ওঠে, বসন্ত, কুত্তা তোর বামের পিছে। বলতে না বলতেই বসন্ত জোরে সোরে এক চিৎকার দিয়ে সামনে যাকেই পায় তার গলে উঠে পড়ে। বসন্ত যেখানে যায় সেখানেই বিপদ নাকি? বিপদ যেখানে সেখানেই বসন্ত। কী হবে কে জানে? এই যেমন বেচারা কুমিরের থেকে বাঁচতে গিয়ে বাঘের কোলে উঠে বসে আছে। হ্যাঁ, বাঘের কোলেই তো। কোলে উঠল তো উঠল হিমসাগরের কোলেই। হিমসাগর তাদের বাড়ির রাস্তাতেই হাঁটাহাঁটি করছিল। বসন্তরাও দৌড়তে দৌড়তে কখন যে তাদের বাড়ির গলিতে ঢুকে পড়েছে খেয়াল নেই। আম্রপালি যখন বলল তার পিছনে কুকুর, তখন দিশা বিশা না পেয়ে যাকে সামনে পেয়েছে তার কোলে বাবুদের মতো উঠে বসে আছে। কোলে ওঠার সময় কি আর এত খেয়াল ছিল নাকি যে কার কোলে উঠেছে? সিংহ নাকি বাঘ? ভয়ে থরথর করে কাঁপছে বসন্ত। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় সাহায্যের জন্য, কিন্তু ওমা, আম্রপালি কই? আম্রপালির আমও দেখা যাচ্ছে না। বড় করে একটা ঢোক গিলে ফের সামনে তাকায়। হিমসাগরের গালে হাত দিয়ে হেসে ওঠে, হে হে। সেই যে বোতলের বাড়ি খেয়ে বের হয়েছে বাসা থেকে, এখনও ফেরেনি পার্বণ। সাথে আছে ভাদ্র। রেস্টুরেন্টে বসে আছে ওরা। পার্বণের সামনে সাজানো হরেক পদের খাবার, যাও গোগ্রাসে গিলছে। ওকে এভাবে গরুর মতো গিলতে দেখে ভাদ্র মুখ দিয়ে চবর্গীয় আওয়াজ বের করে বলে, কয় বছরের না খাওয়া তুই? বড় ভাইয়ের বিরক্ত বদনে একবার তাকিয়ে লাচির স্টোটা মুখে দেয়। এক সিপ খেয়ে রেখে আওয়াজ করে, ইয়াহ, বলে, না রে বাবা, না রে বাবা হচ্ছি। আমার কত এনার্জি লস হলো, আর এখনই তো সময় বেশি বেশি খাওয়ার। আমি তো জানি মায়েদের সময় বেশি খেতে হয়। এইসব ভুলভাল লজিক পাও কোথায় ভাই? বাবাদেরও বেশি বেশি খেতে হয়। আফটার অল বাবা হচ্ছি। ধুর, রাখতো তোর এসব লজিক। কথা বলতে বলতেই থেমে যায় ভাদ্র। কথার তালে তালে ও বলছিল, কিন্তু এ কি, পার্বণ এটা কি বলল? ও তাও বাবা? একটু জোরেই শব্দ করে বলে ওঠে, ওয়েট ওয়েট, তুই আর বাবা? পার্বণের দিকে আঙুল তাক করে জানতে চাইলে পার্বণ মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। মাথা ঘুরছে ভাদ্রের। এই বজ্জার ছেলে ওকে জরুরি দরকার বলে ফোন দিয়ে আনায়, তারপরই তো অর্ডার দিয়ে গোগ্রাসে গিলছিল। বাপ হচ্ছে ও, আর পকেট ফাঁকা করছে বড় ভাইয়ের। মানে যেখানে ও ট্রিট দেওয়ার কথা সেখানে ও নিজেই ট্রিট খেয়ে বসে আছে। এখন কথায় সেটা নয়, কথা হলো ও বাবা হচ্ছে। এটাই তো মানা যাচ্ছে না। চৈত্রের সাথে একসাথে আছে অনেক বছর হবে, আজ পর্যন্ত কিছু মিচুর কটাও করতে পারেনি ভাদ্র। এদিকে এই ছেলে ওর ছোট হয়ে ছক্কা মেরে দিল। বাংলা ছবিগুলোতে একটা বিট দেয় না, ধুমতানা ধুমতানা, তারপর আকাশে মাথা ভেঙে পড়ে। ও মিস্টেক, ও সরি মিস্টেক হয়ে গেছে। মাথায় আকাশ ভেঙে পড়ে, সাথে বুকে ব্যথা ওঠে। সেরকম অবস্থা হয়েছে ভাদ্রের বর্তমানে। এই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে যে, তাও বলে, বড় ভাইয়ের আগে বাবা হয়ে গেলি? আমার ডিএনএ দেওয়ার অ্যাবিলিটি আছে, তাই আমি বাবা হয়েছি। কি? তোমাদের মতো ডিএনএ অপচয় না করে ঠিক জায়গায় সাপ্লাই দিয়েছি, তাই আজ বউ আমার বাচ্চার মা আর আমি বাচ্চার বাবা হয়েছি। আজ 12 মাসে নিরে নতুন অতিথির আগমন ঘটেছে। বৈশাখদের এক পেঁচানো ফুপু হন। মজার ব্যাপার হলো, যেহেতু এদের ফ্যামিলির সবার কাজিন বিয়ে, তাই যারা পৌষ পার্বণ, ভাদ্র, চৈত্র, বসন্ত, হেমন্তের দাদু, তারাই আবার তাদের নানু। ওই যে বাবা এবং মায়ের দুজনের দিকেরই তো আত্মীয়টি একই। পৌষ তো তাই কদবেল আলী ও পেয়ারা বানুকে দানা ও দানি বলে ডাকে। দানা থেকে
দাদা থেকে দা আর নানা থেকে না দিয়ে হয় দানা, আবার দাদি থেকে দা আর নানি থেকে নি দিয়ে হয় দানি। পোষের নাম বানানের বহর দেখে পার্বণ তো সেই হাসে, সাথে ওকে পচানো তো আছেই। মস্করা করে আবার এও বলে, 2 দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন। সে আবার দিয়েছে এইসব ছাতার মাথার নাম ভিন্ন। কদবেল আলী ও পেয়ারা বানু এসেছেন মূলত ডক্টর দেখাতে। ওনারা গ্রামে থাকে, তাদের কোনো সন্তান নেই। বৈশাখরাও এই বৃদ্ধ দুজনকে নিজের আপন ফুপুর মতোই দেখেন। তাই তো যতবার ডক্টর দেখানোর হয় ততবার ওনারা বৈশাখদের বাড়িতেই ওঠে। তবে এবার এসে যে এত বড় একটা খুশির খবর পাবেন কদবেল আলী ও পেয়ারা বানু দুজনের কেউই ভাবতে পারেনি। তাদের নাতি নাতনি না থাকলেও পোষদের নিজেদের নাতি নাতনি বলেই মনে করেন। ওদের ভীষণ ভালোবাসেন। পোষরাও তাকে অনেক সম্মান করেন। সবসময় ওদের আশায় পোষ খুশি হলেও এবার হতে পারছে না। প্রত্যেকবার ওনারা এলে ও লাফিয়ে লাফিয়ে চলে যেত, তবে আজ পারছে না। উল্টো সেই কখন পেয়ারা বানু তাকে ডেকেছে, কিন্তু সে ঘাপটি মেরে বসে আছে নিজের ঘরে। পার্বণের নয়, নিজের ঘরেই বসে আছে সে। পার্বণের রুমে থাকতে পারছে না। ওর পারফিউমের গন্ধ ওর নিকট বাজে ঠেকছে। সে যাই হোক, এখন চিন্তা হচ্ছে অন্য। পেয়ারা বানু গ্রামে থাকেন, তার মনোভাবও সেরকম হয়। এমনিতেই পেয়ারা বানু কথা বেশি বলে, সব সময় তো একাই থাকেন। কথা বলার মানুষ পেলে সব উগরে দেন আর কি। এবার তো আরও বলবেন, তার কাছে যাওয়া মানে ছেড়ে দেমা কেটে বাজি, ছাড়তেই চান না। এবারে পোষকে ডেকেছেন ওর মাতৃত্বকালীন সময়ে কি কি করবে তার জ্ঞান দিতে। বেশ বুঝে গেছে আজকের টপিক থেকে যে পোষ সহজে ছাড়া পাবে না। তাই তো এক প্রকার বাহানা বানানোর চেষ্টায় আছে, কিছুতেই সে যাবে না, নয়তো রাত কাবাব হয়ে যাবে। তবুও পোষ ছাড়া পাবে না। বসন্ত খুঁড়িয়ে হাঁটছে আর ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে হেমন্ত। হেমন্ত কোচিং শেষে বাসায় ফিরছিল, তখন দেখে তার বিপদের বন্ধু ভাই রাস্তায় পড়ে কাতরাচ্ছে। এই বিপদের বন্ধু সেই বিপদের বন্ধু না যে বিপদে পড়লে হেল্প করে, বরং এটা হলো ও নিজের বিপদ গলায় ঝুলিয়ে হাঁটে। শালা রাম পাঠার শ্বশুর একটা কীভাবে আছাড়টা মারলো! উই মা, আমার কোমর শেষ। তো তোকে কে বলেছিল ওনার কোলে উঠতে? কুত্তার দৌড়ানি খেয়েছিস তুই? খেলে বুঝতি। তাছাড়া ওই পাঠাকে কে বলেছিল আমার সামনে আসতে? দরকার পড়লে গাছের গলায় ঝুলে পড়ে জীবন দিতাম। গাছের গলায় ঝুলে কেউ জীবন দেয় না। কেউ না দিলে আমি দিতাম। তোর কোনো সমস্যা? শালা তুইও দেখি ওই পাঠার দলের লোক। ভাই আমার কথা বলিস ওই পাঠার হয়ে? ভাই আমার হয়ে কথা বলিস ওই পাঠার হয়ে? হেমন্ত কিছু বলবে তার আগেই শুনতে পাই পরিচিত গলা। পাশে তাকিয়ে দেখতে পাই পার্বণকে, সাথে ভাদ্রও আছে। পার্বণ বলে, নিজে এক পাঠা হয়ে তুই আবার কোন পাঠার কথা বলছিস শুনি? আমি তো ছোট পাঠা, আমি বলছি রাম পাঠা হিমসাগরের কথা। তো শ্বশুর লাগে না সে? ভাদ্রের কথা শুনে মাথা উপর নিচ করে হ্যাঁ জানায় বসন্ত। পার্বণ জিজ্ঞেস করে, হেমন্ত কাহিনী কী রে? তারপর হেমন্ত সব ঘটনা খুলে বলতেই রাস্তার মাঝে হাসতে হাসতে দুই ভাইয়ে জান যায়। পার্বণ তো হাসতে হাসতে বসন্তের ব্যথা জায়গায় থাপ্পড় লাগায়। ব্যাস, বসন্ত বেচারা গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে, ওরে মা গো, তোমার পোলা গেল গো। পৌষের কোনো ষড়যন্ত্রই কাজ করেনি। ওর মা নামক জাতশত্রু মহিলাটি ওকে টেনে হিঁচড়ে বগল দাবা করে নিয়ে গিয়েছে। এই মহিলাকে মা কম পাশের বাড়ির খালা বেশি মনে হয়। এই যে পৌষ মা হচ্ছে, পৌষও এই মহিলাকে দেখিয়ে দিবে মা কিভাবে হতে হয়। এই যে পৌষ মা হবে, সবাই কত খেয়াল রাখছে, কিন্তু এই মাতারি ও গতকাল শুধু বলেছিল খাবে না। বলে কি না, মনে করিস না তুই অসুস্থ বলে তোকে আমি মারতে পারবো না। তুই মা হয়ে গেলেও আমি তোকে কেলাইতে ছাড়বো না। ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বো না। তাড়াতাড়ি খা। অগত্যা নাক সিটকে হলেও পোষকে গিলতে হয়েছে। ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে এলো পোষ, কারণ এখন সে দাঁড়িয়ে আছে বিপদের দরজার সামনে। মা, তুমি এটা করতে পারো না আমার সাথে? বাংলা সিনেমাতে যেভাবে ইমোশনাল ডায়লগগুলো বলে না, ঠিক সেভাবেই নাটকীয় ভঙ্গিমায় পোষ কথাটা বলে, আমি তোর মা, সবই করতে পারি। না চৌধুরী সাহেবা, আপনি এটা করতে পারেন না। আপনি বড়লোক হতে পারেন ঠিকই, কিন্তু আমিও এই অন্যায় মেনে নিব না।
পোষের ঘাড় ধরে রুমের ভিতর ঢুকিয়ে দিতে দিতে বলে, ফুটাঙ্কির নাটক মারায়ও, যা ভিতরে, বাংলা সিনেমায় বালছাল ডায়লগ দিতে আইছে। তারপর আবার যাওয়ার আগে বর্ষা নিজের কল্লা দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে পেয়ারা বানুর উদ্দেশ্যে বলে, ফুপু, এই নাটক বাজতে ভালো মতন শিখাইয়া পড়াইয়া দিবেন। বর্ষা শুধু নিজের মাথাটুকুই দরজার ফাঁক দিয়ে ভিতরে ঢুকিয়েছিল। দেখতে কল্লা কাটা ভূতের মতোই দেখাচ্ছিল। বেচারা বৃদ্ধা পেয়ারা বানু এইটা দেখে তো ভয়ে চিৎকার করেই ওঠে, হোরে বাপুরে, এ আবার কী ঢং হইছে রি, তোর মাই এমনভাবে আসে কেন? পোষ পিছনে ফিরে নিজের মা বর্ষার দিকে একবার তাকিয়ে সামনে ঘুরে যায়। আউশি দিয়ে অলস ভঙ্গিতে বলে, সিল দানি, ভূতনি মহিলার কথা বলার স্টাইলই ওইটা। ক্লাস চলছে পেয়ারা বানুর। পোষের ভালোভাবে ক্লাস নিচ্ছে সে। এ সময় পোষ কী করবে, কোনটা খাবে না, এইসব হ্যান ত্যান। সেরকমই কোনো খাবার খাবে না সেটাই বলছিল। উদাহরণস্বরূপ জোড়া কলা রেখেছিল। পোষ ভেবেছিল এটা ওকে খেতে হবে, কেননা কিছুক্ষণ আগেই ছাগলের ঘাস দিয়ে বলেছিল খেতে। এই ঘাস আবার শিক্ষিত ঘাস, মানুষ নাকি খায়। তবে পোষ তো আর এইসব মানুষরূপী ছাগল না যে খাবে, ও তো পিওর মানুষ, হিউম্যান। তাই সুন্দর করে বলেছিল বুড়িকে যে ও খায় না। কিন্তু বুড়ি করলো কি, ওর মুখে জোর করে ভরে দিয়েছে। তাই এবার আর রিস্ক না নিয়ে সেই জোড়া কলাটা খেয়েছে। অমনি বুড়ি হাই হাই করে উঠল। ওটা নাকি ওর খাওয়ার কথা ছিল না, খেলে নাকি যমজ সন্তান হয়। তো ভাই, সেটা পোষ কেমনে জানবে? আজব। কতবার যে কুটনামি করেছে পেয়ারা বানু থেকে মুক্তি পেতে, কিন্তু পেয়ারা বানু তো বানুই, বুড়ি ছাড়েই না। শেষে এতক্ষণ পর পরে পানি খাওয়ার নাম করে ছাড়া পেয়েছে, তাও দিত না। সাথে ব্যবহার করেছে মহাস্ত্র, বমি। বাহ, নিজের বুদ্ধি দেখে নিজেই তারিফ করতে ইচ্ছে করছে, করেও ফেলেও সেটা। নিজেরই কাজ চাপড়ে নিজেকে বাহবা দিচ্ছিল। তখনই সেখানে উপস্থিত হয় পার্বণ। পৌষের মাথায় চাপড় মেরে জিজ্ঞেস করে, কী রে জঙ্গলি, এ জায়গায় কি? উফ, আবে কন বেহালা। পার্বণের হার্টবিটটা বোধহয় একটুর জন্য বিট করায় বন্ধ করে দিল। ওই যে একটা ইমোজি আছে না, সেন্টি ইমোজি, সেরকম দশা হয়েছে পার্বণের। ও বলে, তুই মহিলা আমারে অল্প বয়সে উপরে পাঠিয়ে দিতে চাস? ঘুরল পোষ, মাথা ডলে বলল, তো আমার পিছে কি চোখ আছে নাকি? আমি দেখবো কেমনে? তুইও তো বুড়ির মতো কথা বলতেছিস দেখি। কোন বুড়ি? কষ্টে দুঃখে পোষ মুখটা অসহায় করে ফেলে। ও গিয়ে পার্বণের কাঁধে হাত দেয়। সেটা দেখে পার্বণ ওর কাঁধ থেকে হাত সরিয়ে ভোঁতা মুখে বলল, জামাই লাগে সেরি আমি তোর? এমনভাবে ধরছোস মনে হয় আমি তোর বান্ধবী লাগি। বান্ধবী না হোক, বন্ধু তো। ব্যাচমেট, ক্লাসমেট, সহপাঠী, আরও যা আছে সবই তো তুই। এখন আমার কথা শোন, বল। তারপর পৌষ পার্বণকে সব খুলে বলে। বেচারা বোধ হয় আজকে হাসতে হাসতেই যাবে। ও পেট চেপে হাসতে লাগলো। ওর হাসি পৌষের কাটা ঘায়ে নুনে ছিটের মতো দিল। তেতে উঠে বলল, আমাকে এখান থেকে উদ্ধার কর। পারবো না, পরে আমি নিজেই ফেঁসে যাব। হাসতে হাসতে জবাব দিল পার্বণ। পৌষ গলা আর একটু জোরে করে বলে, পার্বণের বাচ্চা, আমাকে হেল্প করতে বলেছি। পৌষের কথা গায়ে মাখল না পার্বণ, উল্টো হাওয়ায় উড়িয়ে দিল। এমন ভাব করে হেঁটে চলে গেল। যেতে যেতে পৌষের পেটের দিকে আঙুল তাক করে এও বলতে ভুলে না, সে তোর পেটে, ওর কাছেই সাহায্য চা, আমি গেলাম তাহলে।